আমার যে বন্ধু বান্ধবদেরকে ভাস্কর বাড়িতে ডেকে আনতো বা তাদের খাওয়াতো, তাদের করতো, যাও গিয়ে ঘুরে এসো, এনজয় করছো। প্রথম দিকে যখন দেখছে যে শুধু আমি মায়ের কাজ করছি, আমি সংসারে কাজ করছি, সেইটা যে এরম অপোজিট হয়ে একটা ইন্টারভিউর মধ্যে দিয়েও বলবে, তো সেটা আমার কাছে বিশ্বাস করাটা খুব, হ্যাঁ হ্যাঁ। এবং দাদু ভীষণ কালো ছিলেন। হ্যাঁ, এটা বললে কেউ বিশ্বাস করবে না, দাদু অত্যন্ত কালো ছিলেন। এবার হ্যাঁ, স্কিনটা নিভিয়া দিয়ে সনা নিয়ে নিজের বডি করে, আমার কাছে একদম পুরোনো ছবি আছে, সেটা যদি দেখো, আমার ঠাকুমার ভীষণ সুন্দরী, মানে একদম ব্ল্যাক। এক্স্যাক্টলি। বাবা বলেছিলেন যে দেখো ভাই, টাকা দিয়ে তোমাকে আমি সিনেমায় নামাবো না। হয়তো অনেকেই এইভাবে নেমেছেন, বা হতে পারে তারা প্রোডাকশন করে হয়তো নামছেন, কিন্তু তোমায় টাকা দিয়ে নামাবো না, নিজে যদি পারো নামো, যদি না পারো চলে আসবে বাড়িতে, আমার বাড়ি তো ডাল ভাত তো খেতে পারো, বাড়ি তো খোলা আছে, অন্য কিছু জব করতে চাইলে করো, যা মর্জি আছে করো। দাদুর প্রতি সব হিরোইনদের একটা সফট কর্নার ছিল, তো সুপ্রিয়া আন্টির একটু বেশি ছিল, এবং সেটা দাদুর দিক থেকেও খানিকটা হলেও অল্প এসেছিল, হয় না একটা একসঙ্গে কাজ করতে করতে ওই ব্যাপারটা এসেছিল। এবারে ও আমার ঠাকুমা মানে গৌরী দেবীকে দাদু নিজে বিয়ে করে এনেছিলেন এবং ভীষণই ভালোবাসতেন, কিন্তু মাঝখানে এরকম হয়ে যায়, একটা একটা ডিস্টেন্স হয়ে যাওয়ার ফলে উনি ঢুকেছেন কোনোভাবে, উনি বলেছেন যে না, আমি তাহলে লিগাল ওয়াইফ, এবং আমার সঙ্গে যেহেতু লিভ ইন করেছে, সেহেতু আমি প্রপার্টির এখানে আমি ভাগিদার। ফাইনালি মারা যাওয়ার জাস্ট আফটার 1 বেঁচে থাকার কোনো কারণ ছিল না, কারণ তারপর থেকে উনি পুরো ড্রাঙ্কার হয়ে গেছিলেন, মানে ড্রিঙ্ক করতেন প্রচন্ড, সকাল বিকেল ড্রিঙ্ক করতেন, যে ভুলে থাকার জন্য, কারণ ঘুমের ওষুধ কোনো কাজ করতো না, যে আমি শেষ করে দিতে চাই, এটা মানে বলতে পারো এক ধরনের সুইসাইড। দাদুর বডি যখন এসে রাখা আছে আমাদের ঠাকুর ঘরে, জানোই তো লক্ষ্মী পুজো যেখানে হয়, ওখানে যখন শোয়ানো হয়েছে দাদুর বডি, তখন সুচিত্রা আন্টি এসছেন, হ্যাঁ, তো দূরে দাঁড়িয়ে আছেন, তখন না, অনেকটা পরে এসছেন, ওনাকে বলেছিল যে আসতে দেওয়া হবে না কাছে, মেকআপ রুমে বসতেন। এবারে আমরা যে মোমবাতি বিয়ে করি না, ইউজ করি না, ওই মোমবাতি থেকে মোম গলানো হতো, ডাইরেক্ট ওই মোম মুখে লাগানো হতো, এবং ওই মোমটা যে পুরো মুখে লাগানো হলো, সে তো জ্বলছে ভেতরে, গরম তো, হ্যাঁ, এতটা অবধি পুরো লাগানো হলো। এবার সেটা পরে উনি এরম একটা করতেন, কারণ বাবা একদম চাইতোই না যে আমি বিয়ে করি, কারণ মেয়ে মানে সে নিজের পায়ে দাঁড়াবে, নিজের রোজগার করবে, আর্ন করবে, তারপর যদি তার কাউকে ভালো লাগে, বা যদি মনে করে যে কারোর সঙ্গে থাকতে পারবে, তাহলে ঠিক আছে, সেটা তার ব্যাপার, সেটাতে আমি ইয়ে করবো। মমতা ব্যানার্জি এতটাই মানে ক্লোজ ছিলেন, ওনাকে কিন্তু বলা যেতই, কিন্তু কখনোই আমি গিয়ে অ্যাপ্রোচ করিনি, ইনফ্যাক্ট নট ইভেন মাই ব্রাদার, মানে আমার ভাইও কোনোদিন, মানে গৌরবও কোনোদিন কি অ্যাপ্রোচ করে। ছোবো না, ওর একটু ঘুম ভাঙিয়ে দাও। দিনেও এরকম একটা হসপিটাল আছে যেটা গরিব অসহায়রা গিয়ে ট্রিটমেন্ট করতে পারছে ফ্রি। আমার এখনো এটা স্টিল নাও মনে হয়েছে যে যে কটা আমরা 5 বছর একসঙ্গে কাটিয়েছি, যে কটা সময় কাটিয়েছি, আমার মনে হয় যে অন্তত কিছু গুড মানে মেমোরিজ আছে, বা সেটার পর হয়তো কেউ পোক করেছে। ইন্টারভিউতে যেটা শোনা গেছে, আমরাও পড়েছি, যেটাতে দেখেছি তোমার কোনো প্রিভিয়াস রিলেশনশিপ ছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা, আবার চলে এসেছি তোমাদের পছন্দের শো আড্ডা উইথ পূজা নিয়ে। আজকেও দেব জমিয়ে আড্ডা। তো আজকে যার সাথে আড্ডা দেব তিনি হচ্ছেন নবমিতা চ্যাটার্জি। চলো আজকে আড্ডা দেওয়া যাক। মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা। তো বলো, কেমন আছো? খুব ভালো, ভীষণ ভালো আছি, আর এত সুন্দর সেটটা, আমার খুব ভালো লাগছে এসে এখানে। কিন্তু জেনারেলি আমি আড্ডা মারতে ভীষণ ভালোবাসি, আর তার উপর এখানে এসে তো আমার আরো মনে হচ্ছে যেন কতক্ষণ হবে যাই না, আমি আড্ডা মেরেই যাই। তাহলে আড্ডা উইথ পূজাতে জমিয়ে আড্ডা হবে। একদম একদম। আচ্ছা, প্রথম কোশ্চেন আমার তোমাকে এটাই, তুমি তো মহানায়ক উত্তম কুমারের নাতনি, তো সেই হিসেবে তোমার ছোটবেলাটা উত্তম কুমারের সঙ্গে কেমন কেটেছে? আসলে কি বলতো, মানে আমি 79 বর্ন, আর দাদু 80-তে মারা গেছে, জুলাই 24শে জুলাই আসছে। তো আমি সেরম ভাবে মানে 9 মাস
হ্যাঁ 9 থেকে 10 মাস আমি দাদুকে পেয়েছি। তো ওই আচ্ছা। যে যদি বলো যে স্মৃতি হ্যাঁ, বা একদমই ছোট তখন। একদমই ছোট, মানে হুম। উনি যে আমায় কোলে নিতেন বা শুট থেকে এসে, আমি যা শুনেছি ছোট দাদু মানে তরুণ কুমারের হ্যাঁ, কাছ হ্যাঁ। থেকে শুনেছি, এবং আমার বাবা অনেক গল্প বলেছেন দাদুকে নিয়ে। তো যদি বলো যে স্মৃতি বা ওনার ওই স্পর্শ, এগুলো আমি হ্যাঁ, এগুলো কিছু মনে রাখার ফিল, মানে মানে ফিল এখন করার তো মতো। কিছুই হ্যাঁ, ইয়ে না। একদমই। ইনফ্যাক্ট আমি তোমার একটা জিনিস বলছি, মানে যেটা খুব রেয়ার, আমি কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি, এটা আমি এখানেই বলছি। সেটা হচ্ছে যে ক্লাস 5-6 হবে, আমি তখন জুনিয়র সেকশনে, 6-এ সিনিয়র ইয়েতে যায়, হাউসে। তো আমি ক্লাস 5-6 যখন আমি, মানে আমার স্কুলে যখন সবাই ওইটা নিয়ে খুব মজা করতো যে উত্তম কোণের নাতনি ওই হ্যান ত্যান গাল টিপে দিচ্ছে, আমি বেশ গোলু মোলু মোটা সোটা আচ্ছা, ছিলাম, আচ্ছা। তো গাল টিপে দিচ্ছে করে দিচ্ছে, হ্যাঁ। আর আমার এত বিরক্ত লাগতো, এত বিরক্ত লাগতো। আমি না সবসময় বলতাম না না আমি তো নই, আমি তো নই, ও এদিক ওদিক যাকে পারতাম দেখিয়ে দিতাম একটা, মানে র্যান্ডাম। হ্যাঁ। এবারে যখন ওনার সিনেমা হতো, মানে তখন তো দূরদর্শনে মুভিগুলো দেখানো হতো, 24শে জুলাই হুম, হুম, ওই হুম। সময়টা দেখানো হতো। তো যখন দূরদর্শনে ছবিগুলো দেখানো হতো, তখন আমার মনে আছে এখনো, আমার ভাই বোধহয় জাস্ট জন্মেছে, আমার থেকে 6 বছর ছোট গৌরব। তো জাস্ট জন্মেছে বা এরম কিছু। তো আমার এখনো মনে আছে ওই সিনটা, আমি ঘরের মধ্যে, মানে তোমার তখন ওই ক্যাসেটে, ক্যাসেট, হ্যাঁ। ক্যাসেট। তো বাবা ওই ক্যাসেট করছে, দূরদর্শনে করছে, ওটা রেকর্ড করছে, এবং টিভিতে হাটারি বা এরম ধরনের কিছু টিভি ছিল, আচ্ছা। এই মুহূর্তে মনে পড়ছে না, বিশাল বড় এরকম, মানে এরকম মতন স্ক্রিন। হুম। এবারে ছবি দেখছি, আর বাবা মোহিত হয়ে দেখছে, মা দেখছে, বাড়িতে যারা আমাদের হাউস হেল্প আছে তারা দেখছে। ইনফ্যাক্ট আমি আর ভাই বসে বসে হুম, দেখছি, হুম, হুম। খানিকক্ষণ গল্প করছি, ভাই দেখছে। এবার আমি দেখতে দেখতে ভাবছি, উফ কি বোরিং, একটা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। মানে আমি জানি এটার পর এই ইন্টারভিউটা হলে আমি বোধহয় মার মানে খাবো, দাদুর ছবি বাট দেখছো? হ্যাঁ, হ্যাঁ। দাদুর যদ্দূর সম্ভব পৃথিবী আমারে চায় এরকম কিছু একটা মুভি আচ্ছা, আচ্ছা, চলছিল। আচ্ছা। হ্যাঁ, তো আমি ওই ওই ডায়ালগ হচ্ছে, তো আমি দেখছি বলছি কি বোরিং বাবা, একে তো ব্ল্যাক এন্ড হোয়াইট, হুম। হ্যাঁ, তার উপর এত বোরিং, মানে ডায়লগ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আর এক্সপ্রেশন এক জায়গায় এত হোল্ড হ্যাঁ, এক্সপ্রেশন, মানে হ্যাঁ, আমরা তো একটা এখন যেভাবে আমাদের হ্যাঁ, শুটিং এখন হয় তো বা কাজ করি, হ্যাঁ, বলি ফাস্ট হয়ে গেল, হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওটা যে বলে যাচ্ছে এবং হুম, ডেপথ কত, হুম। তখন আমার তখন বোঝার মতো সেটা ফিল ক্ষমতা ছিল করার না। মতো। আর আমি ভাবছি যে এই দেখে লোকেরা এত উত্তম কুমার করে কেন, দাদু কি করেছে। লেটার অন, মানে যত মানে বড় হতে থাকলাম, বয়স বাড়তে থাকলো এবং বুঝতে সেন্সটা আসতে হ্যাঁ, থাকলো, ক্লাস 6, 7, 8, হুম। তখন যখন ওই ছবিগুলোই আবার, আর কত ছবি দাদু, হ্যাঁ, হ্যাঁ, মানে জীবদ্দশায় যে কটা ছবি হ্যাঁ, 300-র কাছাকাছি ছবি করে গেছে, ওগুলোই তো ঘুরিয়ে হ্যাঁ, ফিরিয়ে হ্যাঁ। দেখানো হয়। যখন ওগুলোই দেখাতে থাকলো, তখন আমি মানে সাডেনলি রিয়েলাইজ করলাম যে আচ্ছা, মানে কত অ্যাডভান্স, যে ওইভাবে ডায়লগ বলে এক্সপ্রেশন হোল্ড করে তারপর আরেকজনের ডায়লগ, হুম। মানে টেকনিক্যালি কত স্ট্রং, সেটা আমি এখন বা মানে তারপর আমি বুঝতে পেরেছি। বাট তখন আমি বুঝলাম যে একটা মানুষ, কি আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা ধুতি, সাদা হ্যাঁ, তখন পাঞ্জাবি, তুমি সেটা কালার বোঝার মতো ছিলেও ভেরিয়েশনস না, ছিল ছোট না, ছিলে হ্যাঁ। একদম। আর আমার ইন্টারেস্ট জাগতো না, যেটা হয়তো আমার ভাই অনেক ছোট বয়সে ওই ব্যাপারটা অ্যাডাপ্ট করে নিয়েছে, ও হুম, কিন্তু অভিনয়ের ব্যাপারগুলো জেনে। হুম, কিন্তু আমি ক্লাস 5-6 অব্দিও আমার মাথা পুরো মানে জাস্ট মানে, মানে কি বলবো, কিছু নেই, হুম, যে কেন হচ্ছে এইভাবে, ডায়লগ কেন বলছে, কোনো মুভমেন্ট নেই, হুম। হাঁটা চলা নেই, কেন হচ্ছে। তো সেইগুলো তারপরে আর ছিল। কি আস্তে আস্তে আচ্ছা, রিয়েলাইজ করলাম। গৌরব মানে গৌরব আর তোমার মানে কতটা এজ গ্যাপিং রয়েছে? 6 বছর, আচ্ছা, পুরো আচ্ছা, পুরো ছ আচ্ছা। বছর তবে ও এটা এমন, কিন্তু অনেকেই জানে না, গৌরব আর একদমই জানে না, তুমি মানে বিশ্বাস করো আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত সবাই মানে, আগে তো বলতো এই যে দাদা দাদা, আমি বলি, না হুম, দাদা না ভাই, এখন ওকে বলে বলে, গৌরবকে বলে বলে ও এখন বলছে হ্যাঁ আমার দিদি না আমার বোনই, মানে ও এত ছোট বয়সে এত বেশি ম্যাচিওর, হুম, আর এত মানে পুরো, মানে বাবা যাওয়ার পর তো পুরো ফ্যামিলিটাই ওই মানে হুম, হুম, ইয়ে করেছে দেখেছে, তো সেই কারণে মানে সবটাই ওর মধ্যে একটা বড় বড় ব্যাপার হয়ে গেছে, মানে ওকে আমরা এখন ওই ফাদার ফিগার টাইপের এখন আমরাই নিজেরা হ্যাঁ, দেখি, তুমি মানে মাও পর্যন্ত কথা বলতে গিয়ে একটু, ডিপেন্ড হয়ে গেছো হ্যাঁ, পুরোপুরি। সমঝে যে এটা বলবে, আর খুব মানে চুপচাপ তো, আর হুম, খুব কি বলবো, নিজের মধ্যে থাকতে একটা, হ্যাঁ, পছন্দ করে। গণ্ডির মধ্যে থাকে, খুব বেশি মেলামেশা না, খুব বেশি এ নয়, বন্ধু বান্ধব, ও খুব শান্তটা। প্রত্যেকটা জিনিসই হুম, পার্টিকুলার, মানে এটা হুম, এটা হবে, ওটা ওটা হুম, হবে, টাইম মেনটেন করা এগুলো করে, তো সেই কারণে আমরা সে জায়গায় একদমই, আমরা দুই বোন একদমই মানে অন্যরকম। তো যাই হোক, তো ও খুব আগে থেকে ওর সেন্সটা ছিল, হ্যাঁ, ও খুব আগে থেকে জিনিসটা ক্যাচ অ্যাডাপ্ট করে নিয়েছিল।
আচ্ছা, তুমি যেহেতু উত্তম কুমারের নাতনি, তো আমরা তো উত্তম কুমার সম্বন্ধে জানতে হ্যাঁ চাইবো। তুমি শুনেছো, তুমি তো ছোট হ্যাঁ, ছিলে, আমি অতটা সবই আমার জানবে না, শোনা। কিন্তু হ্যাঁ তুমি তো শুনেছো সব ঘটনায়। হ্যাঁ সুপ্রিয়া দেবীর সঙ্গে একটা সম্পর্ক ছিল, হ্যাঁ আর তো সেইটা সম্বন্ধে যদি তুমি একটু কিছু বলো। হ্যাঁ, দেখো ইন্ডাস্ট্রির যারা লোকজন আছে তারা একভাবে দেখেছে, মানে হুম এক একটা সম্পর্ক এক একভাবে দেখা হয়, জানো হুম ভালো করে। তো ইন্ডাস্ট্রির লোকজন বা বন্ধু বান্ধব যারা, মানে দাদুর যারা বন্ধু বান্ধব বা সুপ্রিয়া আন্টির বন্ধু বান্ধব যারা, আমি ওনাকে আন্টি দিদু বলতাম। হুম তো সুপ্রিয়া আন্টির যে বন্ধু বান্ধব তারা একভাবে দেখেছে, হুম দাদুকে ওখানে থাকতে দেখেছে, গান বাজনা করতে দেখেছে, ওখান থেকে আসতে, বাড়িতে একটু কোনো প্রবলেম হলো ওখানে থাকলো, হুম বা ওখানে ম্যাটারটা সলভ করার হুম চেষ্টা করলো। কিন্তু বেসিক্যালি আমরা ফ্যামিলির লোকজন, তো তো আমরা মোটামুটি আহ, যেটা একদম জানি বা আমি যেটা শুনেছি হুম বা হুম জেনেছি, সেটা হচ্ছে যে উম, দাদুর প্রতি সব হিরোইনদের একটা সফট ক্রাশ। কর্নার ছিল। তো সুপ্রিয়া আন্টির একটু বেশি ছিল, বেশি। এবং সেটা দাদুর দিক থেকেও খানিকটা হলেও অল্প এসেছিল, হয় হুম। না একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একসঙ্গে কাজ করতে করতে ওই ব্যাপারটা এসেছিল। এবারে ও আমার ঠাকুমা মানে গৌরী দেবীকে দাদু নিজে বিয়ে করে এনেছিলেন এবং ভীষণই ভালোবাসতেন। হুম হুম কিন্তু মাঝখানে এরকম হয়ে যায়, একটা হুম একটা ডিস্টেন্স হয়ে যাওয়ার ফলে উনি ঢুকেছেন কোনোভাবে। এবার সামহাও ওখান থেকে আর দাদু ফিরতে পারেননি, বা ওখান থেকে আর ব্যাক করতে পারেননি। আচ্ছা। খুব কম বয়সেই তো দাদু মারা গেছেন, হুম হুম 53, জাস্ট হুম হুম হুম। কোনো মানে বয়সই নয়। সেটা, হ্যাঁ হ্যাঁ, সত্যি। তো সেই কারণে অনেক কিছু গোছানোর ছিল, অনেক কিছু ইয়ে করার ছিল, সেগুলো হয়নি। সুপ্রিয়া আন্টির ক্ষেত্রে যেটা হয়েছিল যে যেহেতু ওখানে মারা স্ট্রিটের বাড়িতে ওটা দাদুই করে রেখেছিলেন যে ওখানে থাকতেন, এবং সুপ্রিয়া আন্টিরও তখন থাকার একটা ব্যাপার ছিল, তো উনি বলেন ঠিক আছে আমরা একসাথে এখানে, তখনকার দিনে আর কি লিভ ইন ওই হুম টাইপের হুম একটা হুম ব্যাপার, হুম। মাঝে মাঝে ওখানে গিয়ে থাকছে। তো ওনারা কি লিভিং এ তো থাকতেন? অলমোস্ট, কারণ হুম। বিয়ে নয়, কিন্তু যদি কেউ এটা ভেবে থাকে যে বিয়ে হ্যাঁ হ্যাঁ। বা ওনার ইয়ে, সেটা নয়, কিন্তু বিয়ে হয়নি, ওই লিভ ইনে ওনারা থাকতেন তো সেইটা তোমার বেশ মানে কয়েক প্রলং অ্যাটলিস্ট দিয়ে, তারপর আবার ফিরে এসেছেন। তোমার ঠাম্মা গৌরী দেবী যিনি কথা হ্যাঁ, বলছো, উনি উনি কিভাবে দেখেছিল এটা? উনিও ভীষণ অ্যাডভান্স ছিলেন। উনি বলতেন যে আম, হ্যাঁ, যদি কারোর সঙ্গে থাকতে ভালো লাগে বা তার যদি টাইম স্পেন্ড করতে ভালো লাগে, কারণ আমার ঠাকুমা এত রাশবাড়ি আর এত সংসার নিয়ে ব্যস্ত ছিলেন, যার জন্য উনি অতটা, মানে যেটুকু সময় দাদুর যখন ওঠার সময়, মানে সাপোর্ট হুম করার হুম সময়, আহ সেই সময়টা ঠাকুমা খুব দাদুকে সাপোর্ট করেছেন। এবার তারপর হতে হতে বিভিন্ন হিরোইনের সঙ্গে একটা মানে বন্ধুত্ব, হুম এরকম হুম একটা, হুম আমি বলছি না এটাকে যে ইনভলভমেন্ট, হুম হুম ইনভলভমেন্টটা অন্য জিনিস, হুম মানে একটা প্রেমের সম্পর্ক, হুম একটা স্পেশাল সম্পর্ক, হুম সেরকম কিন্তু নয়, কিন্তু বন্ধুর মতো সম্পর্ক অনেকের সঙ্গেই ছিল। তো তাদের দিক থেকে সেটা একটা, এখন সেই সময় সুপুরুষ বলতে একমাত্র উত্তম কুমার। হুম হুম। তো এখন সৌমিত্র দাদু অনেক পরে হ্যাঁ হ্যাঁ। এসেছেন, তো সেই কারণে সবাই আর কি প্রেমে পড়ে যেত। তো এরকম অনেক ইনসিডেন্ট আছে, আমার বাড়িরই ইনসিডেন্ট আছে, আমি সময় পেলে নিশ্চয়ই বলবো। তো তখন আমার ঠাকুমা ক্যাজুয়াল ওটাকে খুব নিয়েছে, হ্যাঁ ক্যাজুয়ালি হ্যাঁ নিয়েছিলেন, যে হতে পারে একটা ছেলে, একটা সুদর্শন হুম। পুরুষ, আমি হলেও তো আমারও তাই অবস্থা হতো। একদম। তো সে কারণে সেখানে যদি, আর খুব অ্যাপ্রিসিয়েট করতেন সুচিত্রা আন্টি, যে সঙ্গে যে অভিনয়ের যে মানে মাখো মাখো যে ব্যাপারটা, মানে রোম্যান্টিসিজম গুলো ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট করতেন, ইনফ্যাক্ট নিজে আবার ক্রিটিসাইজ করতেন, যেখানে আরেকটু জড়িয়ে দেওয়া, আরেকটু কিছু এরকম আর কি মানে বলতেন। মানে ব্রড আমার মাইন্ডেড। একদম, আমার হুম ঠাকুমা এরকম ছিলেন। আসল জায়গায় আসি, যখন সুপ্রিয়া আন্টির সঙ্গে এটা হয়েছিল, তখন সুপ্রিয়া আন্টির মধ্যে হয়তো কোনোভাবে এটা একটা ঢুকেছিল, বা পারিপার্শ্বিক ইয়েতে আহ, এটা এসেছিল যে দাদুর সঙ্গে উনি থাকতে পারেন, বা উনি উনি বিয়ে করেছেন, হুম এরম কিছু ফিল্মের তোমরা হয়তো কিছু ছবি ইন্টারভিউতে দেখেছো বা পেপারে হুম 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 হুম। পড়েওছো, যে এরকম দাদুর সঙ্গে সুপ্রিয়া আন্টি, এটা মালা পরা ছবি, ওটা কিন্তু একদমই একটা ছবির জন্য ছবি, আচ্ছা, রিয়েল না ওটা ওটা? রিয়েল নয়। হুম হুম হুম। ওটা রাখাও মানে আছে, ওনার বাড়িতেও রাখা আছে। ওটা জাস্ট একটা কোনো ফিল্মের হুম। ইয়েতে শুটের সময় ছবিটা তোলা, ক্লিক করা হয়েছিল আর কি। তো ওরম কোনো সম্পর্ক ছিল না ওইটা। উনি পরে দাদু মারা যাওয়ার পর উনি বলতো ক্লেম করেছিলেন যে যে বিয়ে আমাকে হয়েছিল। বিয়ে করেছে, কিন্তু ফার্স্ট ওয়াইফ থাকা অবস্থায় তো আরেকজনকে বিয়ে বিয়ে করা করা যায় যায় না না আমাদের হিন্দু আইনে। শাস্ত্র হুম। মতে। কিন্তু উনি বলেছেন যে না, আমি তাহলে লিগাল ওয়াইফ, এবং আমার সঙ্গে যেহেতু লিভ ইন করেছে, সেহেতু আমি প্রপার্টির
এখানে আমি ভাগিদার, আমি কতটা আচ্ছা কি পার্সেন্টেজ আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। বলতে চাই না, বাট আমি প্রপার্টি ভাগিদার। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে তখন বাবা অনেক মানে যেহেতু বাবা একমাত্র ছেলে, হুম হুম। তো তখন অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং কোর্ট কেস প্রচুর চলেছে, এবং 12 বছর পর মানে বাবা উত্তম কুমার ফাইনালি মারা যাবার পরে? মারা যাওয়ার জাস্ট আফটার 1 উইক। ওকে, তো আফটার 1 উইক এইসব আফটার, ঘটনা হ্যাঁ ঘটেছে? আফটার 1 উইক উনি হুম আর কি কোর্ট থেকে চিঠি হুম পাঠিয়েছিলেন হুম। যে আমার জিনিসপত্র আমার কাছে। সো তারপরে বাবা এটা নিয়ে অনেক দৌড়দৌড়ি করেছে, 12 বছর কোর্টে দৌড়দৌড়ি করে কোনো প্রমাণ আর ইয়ে হয়নি যে উনি ওয়াইফ, কারণ ওয়াইফ তো লিগাল আমার ঠাকুমা উনি ছিলেনই। কেস করেছিলেন হ্যাঁ কি? অ্যাকচুয়ালি, এবং প্রপার্টি পোর্শন নিয়ে আর কি ওনার সেটা নিয়ে কেস ভাগ করেছিলেন, চাই ভাগ বন্টন। চাই। তো তখন বাবা জিতেও গেছে ঠাকুর আশীর্বাদে, এবং তারপরে যখন সুপ্রিয়া আন্টি বুঝেই গেছিলেন, মানে শেষের দিকে উনি বুঝেই যাচ্ছিলেন, আমার তখন যথেষ্ট আমি বড়, মানে আমার সেন্স এসছে, হুম তো ক্লাস 7 হবে, তো তখন 7 আর একটু বড়, 8 ফিট হবে, 8 9। তো তখন উনি বললেন যে এসে বাবার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে বাবি বলতেন, মানে আমার বাবাকে সবাই বাবি বলে ডাকতেন, হুম তো বাবাকে এসে বললেন যে বাবি আমার ভুল হয়ে গেছে, হাত জোড় করে বললেন ক্ষমা করে দে, ভালোবাসা তো ভালোবাসার জায়গা, আমার এটা করা উচিত হয়নি, আসলে আমিও আহ, ভেবেছিলাম যে হয়তো জিনিসটা আমি এতটা ওর প্রতি মানে ইয়ে ছিলাম, হুম যে ইনক্লাইন ছিলাম, হুম যে আমার মনে হয়েছিল আমার ভাগের জিনিসটা হুম। আমার পাওয়া উচিত। তো তখন আমার বাবা বলেছিলেন যে না, তুমি যখন ক্ষমা চেয়েছো তখন আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ দেখো ওই ক্ষমা করাটা আমার হাতে না, এটা ভগবানের উপর, হুম আমি তো কেউ নই, আমি হুম জাস্ট মানে ক্ষমা একটা একটা খুব বড় একটা মহৎ গুণ একটা, আমি তোমাকে জাস্ট ক্ষমাটা করে দিচ্ছি, কারণ আমার এটাতে কিছু না। হ্যাঁ আমি তোমার জন্য আমি অনেক কিছু শিখেছি, মানে বাবা উল্টে বলেছে যে যে বাবা সেন্ট পলসে পড়েছে, ওখানকার আদব কায়দা জানে, কলকাতা মানে পাফ হুম রাইস বলতো, মানে হুম ভালো করে বাংলা বলতে পারতো না, সে সেখানে এসে প্রতিটা হিয়ারিং এ দাঁড়িয়ে কথা বলা, মানে ইংলিশে কথা বলতো, হুম বাংলায় কথা বলতেই পারতো না, হুম তখনকার দিনে তো হুম অনেক হুম। ইয়ে ছিল, এবার সেটা বলা এবং সেগুলো সব কোন নাম্বারে, মানে কোন হয় না যে কোর্টে কিছু কেসের নাম্বার, কেস হিস্ট্রিতে হ্যাঁ নাম্বার হ্যাঁ থাকে, হ্যাঁ। ওইসব মুখস্থ করা রাতের হুম। পর রাত, এবং সেগুলো যাতে উনি জিততে পারেন সেটার জন্য ইয়ে করা, পুরোপুরি পুরোটাই ভাবে। আমাদের ফ্যামিলির জন্য, তো সেগুলো উনি করেছিলেন, এবং বললেন যে এইটা সুপ্রিয়া আন্টি তুমি ভালো করেছো, যে আমায় এটা শিখিয়ে দিয়েছো, আমার এটা মানুষ করে দিয়েছো, আমি এগুলো জানতাম না। পজিটিভ হ্যাঁ ভাবে আমি আমি নিয়েছে। জাস্ট আজ পর্যন্ত হয় না স্পুন মানে ফিড করা, আমাকে যে যা হ্যাঁ বলেছে আমি সেটা ইয়ে করে দিয়েছি, মানে আমি ওই সোনার চামচ মুখে হ্যাঁ নিয়ে আমি থেকেছি, জন্মেছে কিন্তু হ্যাঁ আমাকে তুমি মানুষ করেছো, তুমি এটার হ্যাঁ। জন্য হ্যাটস অফ টু ইউ। তো সেই জন্য বাবা বলছে যে ছেড়ে দাও, তারপর থেকে ওনাদের বাড়িতে যাওয়া আসা, ওরাও আসতো, মানে আমরাও, সম্পর্কটা ভালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এবং আমরাও যাওয়া আসা করতাম, এবং অনেক সময় হয়েছে ভাইয়ের জন্মদিন বা সুপ্রিয়া আন্টির জন্মদিনে আমাদেরকেও ইনভাইট করেছে, খাওয়া দাওয়া করিয়েছে, তো তখন খুব ইয়ার্কি মানে মজার কথা হতো, আমি শুনেছি, তখন অতটা বুঝতাম না, কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম কেন বলছে, বাবা বলতো যে উফ তুমি যা রান্না করো না, এই জন্য আমার বাবা এখানে আটকে ছিল, মানে বাবি এখানে আটকে ছিল, এত ভালো রান্না করলে তো আমিও আটকে পড়বো, হ্যাঁ মানে এই হ্যাঁ হ্যাঁ ধরনের হ্যাঁ। আর কি হ্যাঁ মানে তখন ইয়ার্কি জিনিসটা খুব লাইট হয়ে গেছিল। তো এখনো ওদের নাতিদের সঙ্গে সম্পর্ক আছে, আমাদের কথাবার্তা হয়, এবং আমাদের সবার সঙ্গে মানে জিনিসটা আর বিটার নেই, এটাই আচ্ছা। হচ্ছে ব্যাপার, একই ইন্ডাস্ট্রিতে কাজ করে তো রিলেশন বিটার করতে পারবো না সেটাই কখনো। সেটাই। আর তো যখন এই কেসটা হয়েছিল হ্যাঁ, তখন তোমার ঠাম্মি বেঁচে ছিল? না আমার ঠাকুমা, আমার দাদু মারা গেছেন 24শে জুলাই হুম 1980, আমার ঠাকুমা ঠিক তার নেক্সট ইয়ার ওই মার্চ মারা গেছেন, মানে ওই আর কি 9 মাস 10 মাসের, কারণ আমার ঠাকুমা মানে বিশ্বাস করবেন না, আমার দাদুকে এত ভালোবাসতেন, সেটা এতটাই ভেতরে, মানে ভেঙে এতটাই, পড়েছিল। হ্যাঁ, যে উনি ভেঙে পড়েছিলেন এবং মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলেন, ওনাকে কিছু ওষুধ দেওয়া হতো ঘুমের এবং ইয়ে করার জন্য, কিন্তু উনি বলতেন যে মানুষটা বেঁচে থাকুক, আমার তাতে অসুবিধা নেই, যেখানে থাকুক কিন্তু বেঁচে থাকুক, হুম কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর তো ওই অবস্থাতেই দাদু মানে জানতো হার্ট অ্যাটাক হয়েছে, সেই অবস্থাতেই তো শুটিং শেষ করেছে হুম ওগবধূ সুন্দরী, হুম জানোই ভালো অগ্রগতি করে, হ্যাঁ। তখন তো অলরেডি একটা মানে অ্যাটাক হয়ে গেছে, এবং এটা বুঝতেই পেরেছেন, যার জন্য বলেছে তাড়াতাড়ি কর শুটটা, তাড়াতাড়ি কর, মানে মানে কত মানে একটা অনেক, হ্যাঁ 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 হ্যাঁ, মানে এবং সেখান হ্যাটস থেকে অফ। ডাইরেক্ট টু বেলভিউ, মানে হুম কোনো মাঝখানে কোনো গ্যাপ, কোনো এরম ছিল না। সো
ঠাকুমা তখন ওই এরকম হয়ে গেছিলেন, এটা আমার শোনা, যে ঠাকুমা ওই ওপর থেকে, মানে আমাদের চারতলা বাড়ি, বাড়ি আর কি হুম প্রপার, চারতলায় আমরা থাকি, আর নিচে থার্ড ফ্লোরে মানে সেকেন্ড ফ্লোরে আমার ভাই থাকে, ভাই দেবলীনা থাকে ওপরে, আর তার উপর ছাদ আছে, হুম আর তার উপরে আবার একটা ছোট ছাদ আছে, হুম মানে সেটা ওই এমনি ও, কোথায় মানে অনেকটা দূর যাতে দেখা যায় ওটার জন্য করা, হুম সেটাতে খুব একটা উঠি না। তো ও ছাদটা অনেকটা বড়, ওই চারতলায় ওই বারান্দাটা বিশাল বড়, টানা হুম একদম আগেকার দিনে তো। হুম হুম তো টানা বারান্দা, ওইখানে বসে থাকতেন, বসে বসে কাঁদতেন রেলিং ধরে। হুম হ্যাঁ। আর দাদু যে শাড়িগুলো দিয়েছিলেন, মানে প্রত্যেকটা অ্যানিভার্সারি জানোই তো, হুম শাড়ি আর হুম বেনারসি এটা হুম হচ্ছে ইয়ে। তো দাদু যে শাড়িগুলো দিয়েছিলেন অ্যানিভার্সারিতে এবং জন্মদিনে, সেই শাড়িগুলো বিশেষ করে লাল শাড়ি, সেই লাল শাড়িগুলো ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলতেন। হ্যাঁ। এবং নিচে আমাদের পাশে একটা বস্তি আছে, 40 নম্বর বস্তি বলে, হুম। ওখান থেকে না নিচে দাঁড়িয়ে থাকতো লোকজন যে কখন শাড়ি পরবে। আর এটা মানে রূপকথার গল্প না, এটা শুনতে লাগছে, এটা সত্যি, এটা বাস্তব, এটা মানে শুনতে সত্যি গল্প লাগে, কিন্তু এটা সত্যি কথা, যে উনি বলতেন আমি তো বিধবা হয়ে গেছি, এরম ভাবে মানে সোনার চুড়ি এরকম মোটা মোটা বালা এরম হুম এরম খুলতেন, উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন, যে আমি তো বিধবা হয়ে গেছি, আমি আর আমার এগুলো এগুলো কোনো কাজের লাগবে না। না। কত কিছু জিনিস মানে জানতে অত পারছি। শাড়ি ফেলেও তারপরও আমরা যা রিস্টক করেছি, ওগুলোকে আবার নতুন করে শাড়িগুলোকে বানিয়ে করে, কারণ আধা তো ফেলেই দিয়েছে, হ্যাঁ আধা চিড়ে গেছে, আধা নষ্ট হয়ে গেছে, এবার সেগুলোকে আবার নতুন নতুন করে কাপড় টাপড় দিয়ে যা করেছিলাম, তাও মোটামুটি মানে 60-65টার কাছাকাছি বেনারসি শাড়ি রাখতে পেরেছি। আদারওয়াইজ তো সবই মানে তারও ডাবলের ডাবল উনি ফেলেই দিয়েছেন। ফেলে দিয়েছেন। হ্যাঁ, আর উনি সবই বেশিরভাগ ওই ভায়োলেট, রেড, মানে ভায়োলেট যেহেতু খুব ফর্সা ছিলেন হুম দাদু, চয়েসটা দাদুরই ছিল। আর জানো তো, অদ্ভুত কিছু কালার কম্বিনেশন, সেটা তুমি এখন এখন মানে ভাববে যে ধরো ব্ল্যাকের সঙ্গে অরেঞ্জ, হ্যাঁ মানে ফুশিয়া পিঙ্ক হুম আর গ্রিন, ফ্লোরেসেন্ট গ্রিন, হুম। এই তিনটে কম্বিনেশনে একটা বেনারসি, মানে মানে ভাবতে পারছো মানে তখনকার দিনের মানে এটা, ভাবো হ্যাঁ টেস্ট মানে কিরম ছিল। ওইভাবে মানে বলে আনানো হতো ওই শাড়ি, ওইসব শাড়ি উনি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন আর কি। মানে বেনারসি বলো, এ বলো, এই ধরনের শাড়ি, মিনে করা, সোনার কাজ করা, মানে আগেকার মেন্টাল দিনের কন্ডিশন একদম পুরোপুরি একদম 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 এ হয়ে মানে গেছে। উনি যদি আরো বেঁচে থাকতেন, তাহলে বেঁচে থাকার কোনো কারণ ছিল না, কারণ তারপর থেকে উনি পুরো ড্রাঙ্কার হয়ে গেছিলেন, মানে ড্রিঙ্ক করতেন প্রচন্ড, হুম। সকাল বিকেল ড্রিঙ্ক করতেন, যে ভুলে থাকার জন্য, ভুলে থাকার কারণ জন্য। ঘুমের ওষুধ কোনো কাজ করতো না। সো তো ড্রিঙ্ক সেরকম ভাবে আর করতেন। কতদিনই বাঁচতো। হ্যাঁ, যে হুম আমি শেষ করে দিতে চাই, হুম এটা মানে বলতে পারো এক ধরনের সুইসাইড। দাদুর বডি যখন এসে রাখা আছে আমাদের ঠাকুর ঘরে, জানোই তো লক্ষ্মী হুম পুজো হুম। যেখানে হয়, ওখানে যখন শোয়ানো হয়েছে দাদুর বডি, তখন সুচিত্রা আন্টি এসছেন। হ্যাঁ, তো দূরে দাঁড়িয়ে আছেন তখন। শুক্লা দেবীও আসছে। না, অনেকটা পরে এসছেন, আচ্ছা। ওনাকে বলেছিল যে আসতে দেওয়া হবে না হুম কাছে, কারণ কি ওনার মধ্যে এটাই চলছিল যে আমি যখন তোর ওপর দায়িত্ব দিয়েছি তুই কেন রাখতে পারলি না, মানে ওনার মেন্টাল স্টেটটা এই জায়গায়, আমি রাখতে তো পারিনি, আমি তোর ওপর দায়িত্ব দিয়েছি যে তুই অন্তত ওখানে একটু ভালোভাবে হুম। থাকুক, ও একটু থাকুক। সময় ভালো সময় কাটাক, হ্যাঁ। একটু নাচ গান হুম। করুক, একটু নিজেদের মধ্যে থাকুক, তোরা কাজের মধ্যে থাক, কিন্তু তুইও তো রাখতে পারলি না। সেই কারণে উনি খুব রেগেছিলেন, ওই 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 সময় থেকে উনি খুব রেগেছিলেন। এবং আম, যখন সুচিত্রা আন্টি এসছেন, তখন উনি দূরে দাঁড়িয়ে আছেন, একটা মালা পেয়েছেন রাত্রির বেলা, একটা মালা দিয়ে, তখন বলছে যে রমা ওখানে দাঁড়িয়ে কেন, ফার্স্ট মালা তুমি দেবে, মানে সেই সেন্সটা ওনার আছে, ফার্স্ট মালা তুমি দেবে, বাকি সবাই মালা দেবে, মানে মাথার কাছে হ্যাঁ বসেছিলেন, হ্যাঁ আর হ্যাঁ। ডেকে ওনাকে আগে ফার্স্ট মালা দেওয়ানো হয়েছে, তারপরে আর কি সবাই আস্তে আস্তে, রঞ্জিত কাকু, তারপরে শুভেন্দু দাদু সবাই এসেছিলেন, মানে প্যাথেটিক। পুরো ইন্ডাস্ট্রি তো ছিলই, কিন্তু ফার্স্ট ওনাকে দিয়ে আগে কেউ দেবে না, আগে ও দেবে, তারপর ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির লোক যারা ছিল তাদেরকেও দিতে দেওয়া হয়নি, ফার্স্ট ওনার মালাটাই দাদুর গলায় পড়েছে, যে সব থেকে বেশি মালা তো তুমি পরিয়েছো, হুম। সো তুমি এবারে শেষ মালাটা পরিয়ে দাও, এটাই আর কি। ভালো লাগছে শুনতে উত্তম কুমারের গল্প। সত্যি খুব ভালো লাগছে। তোমার মাকে তো উত্তম কুমারী পছন্দ করে হ্যাঁ, একদম নিয়ে একদম এসেছিল। একদম। না, তো অ্যাকচুয়ালি আমার ঠাকুমা পছন্দ করে এনেছিলেন। হ্যাঁ। তো প্রথম যখন ঠাকুমা পছন্দ করে দাদুকে এসে বলেছিলেন, দাদু ঘরে তখন এসে বলেন যে আমি গৌতমের জন্য, বাবির জন্য আর কি মেয়ে দেখেছি, এবারে তো বিয়ে দেওয়া উচিত। তো তখন বলছে যে হ্যাঁ তুমি দেখেছো, বলছে হ্যাঁ, ঠিক আছে।
বলছে তুমি একবার চলো দেখতে। না না না, আমি জানি আমার তোমার উপর বিশ্বাস আছে। তারপরে সেই আমার মা চেতলায় থাকেন, মানে মামার বাড়ি চেতলায়। তো সেই কাউকে না বলে হুট করে গেছে রাত্রির বেলা, হুম ঠাকুমা চলে গেছে। এবার কোথাও থেকে হয়তো গাড়ি বাড়ি কিছু থেকে, উনি তো সারাক্ষণ ওই সানগ্লাস আর মানে ঢেকে রাখতে হুম হতো হুম। মুখটা। তো যখন বেরোচ্ছেন তখন মানে পুরো মানে লোক ছেকে ধরেছে। তো তখন আমার দাদু এসে বললেন যে এইভাবে তো আমি বিয়েতে থাকতে পারবো, আমার ছেলের বিয়ে আমি থাকতে পারবো না, আপনাদের এখান থেকে যদি যাওয়া আসা হয় আমি একটা রিকোয়েস্ট করছি, আমাকে বিয়েতে থাকতে বলবেন না। তো ওই আর কি দূর দূর থেকে ওগুলো মানে রাত্রির হয়ে যেত তখন যেত, হুম বা ধরো ভোরবেলা গিয়ে দেখা করে আসতো, এইভাবে আর কি, মানে যাতে কেউ জানতেই না পারে। জানতে কারণ না পারে। হ্যাঁ, কারণ দাদু মেনলি, দাদু তো খুব মানে ফিগার কনসিয়াস ছিলেন, যে হুম উল্টো পাল্টা যখন তখন খাচ্ছে এরম ছিল না। তো যেহেতু খুব ফিগার কনসিয়াস ওনার ইয়ে ছিল, তো সেই কারণে উনি ওই 3:30-র সময় রাত্রে পার্টি একদিন করতেন, স্যাটারডে নাইট পার্টি করতেন। শুনেছি এটা, মানে সবাই জানে কি উত্তম কুমার স্মোক করতেন, এটা কি সত্যি না উম, স্পেক? না একদমই না, একদমই না। এতটা যে হেলথ কনসিয়াস সে ওরকম ভাবে স্মোক কখনোই করতে পারে না। হ্যাঁ, তবে এটা ঠিক অনেক সময় কোনো একটা সার্টেন পয়েন্টে হয়তো খুব টেনশন হচ্ছে বা কিছু হচ্ছে, সেই দিনটা বা সেই সময়টুকু হয়তো দুটো তিনটে একসঙ্গে স্মোক মানে সিগারেট খেয়ে নিলেন বা কিছু। আর উনি মেনলি পাইপ খেতেন, কারণ পাইপটা মানে আগেকার দিনের একটা স্টাইল, রয়্যাল একটা রয়্যাল ব্যাপার। ব্যাপার। তো পাইপই খেতেন, আর বা সিগার, এটা হুম। যেটা একটু কম মানে লাংকে করে। খুব কনসিয়াস ছিলেন, মানে এটা খেলে ওটা হবে, ওটা খেলে এটা হবে, সেটা ওই সময় ওনার খুব এই ব্যাপারগুলো ছিল। সুতরাং এইটা খুব ভুল ধারণা যে ওনার লাইফস্টাইল খুব খারাপ ছিল, উনি এইটা করতেন ওইটা করতেন, একদমই না। এগুলো সব মিথ, মানে এগুলো সব ভুল কথা। না, এগুলো তো তোমরা বাড়ির লোক, তোমরাই তো জানবে হ্যাঁ আসল সত্যিটা। হ্যাঁ হ্যাঁ মার্কেটে তো মানে অনেক কিছুই হ্যাঁ, সে তো এক একজন এক এক থাকে, এক রকম একজনের। বলেই, হ্যাঁ মানে হ্যাঁ, উম, ছড়ায় ওটাতে এটা, হ্যাঁ অ্যাকচুয়ালি ছড়ায়। বেসিক্যালি একটা এবারে ছড়া। কি বলতো, এক মানে একটা ছোট ইন্ডাস্ট্রি, তার মধ্যে এক একজন এক এক রকম বলছে, তুমি গিয়ে গিয়ে কার মুখ বন্ধ করবে বন্ধ আর কেন করবে। করবে? হ্যাঁ। আমার কথা হচ্ছে যে যে যা বলছে বলছে, একদিন না একদিন সে চুপ হয়ে যাবে। হুম হুম সো আমার কোনো দরকার নেই নিজের এনার্জি, নিজের পজিটিভিটি, নিজের হুম ভাইবটাকে নষ্ট করা। সো ঠিক আছে, যে যা বলছে বলছে। যখন বাড়ির লোকেরা, আমি বলে না, আমার বাড়ির লোকের কাছ থেকে যখন শুনতে পাবে, বা যারা খুব ক্লোজ, যারা নিজের একদম, তারা যারা কাছ থেকে দেখেছে তাদের কাছ থেকে যখন শোনা যাবে ওনার ব্যাপারে, তখন সেটা মানে লোকে নেবে, বা তখন বুঝতে পারবে যে ও আচ্ছা ওইটা নয়, এইটা, এটাই হুম। হচ্ছে ব্যাপার। আচ্ছা, উত্তম কুমার মারা যাবার পরে হ্যাঁ তোমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে হ্যাঁ দিয়ে যেতে হয়েছিল, মানে একটু যদি বলো। হ্যাঁ, বেসিক্যালি দেখো আমি তোমাকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে দাদু একদম বৈষয়িক ছিলেন না। হুম হেলথ কনসিয়াস ছিলেন কিন্তু বৈষয়িক ছিলেন না। ওনার মোটো ছিল আমি মুভি করব, আমি ছবি আরো কিভাবে ডেভেলপ করা যায়, শুধু আমার অভিনয় বলে না। ঠিক আছে, যখন বার্লিনও গেছেন তখন ওখান থেকে এসছেন, এসে বলছে যে এরা কত প্রিভিলেজ, কত টাকা পয়সা রেমুনারেশন পায়, এবং সেক্ষেত্রে ইনফ্যাক্ট আমাদের সেখানে এখানে বাংলা সিনেমা দেখো, যখন দাদু নিধিরাম সর্দার করছে, তখন ওই যে কুঁচকে যাওয়া যে স্কিনটা, হুম এখন তো হুম প্রস্থেটিক্স হুম বেরিয়েছে, হুম 2 ঘন্টা 3 ঘন্টা লোকে 6 ঘন্টা বসে বসে হুম প্রস্থেটিক্স করাচ্ছে। কিন্তু সেই সময়ের গল্প শুনলে তুমি অবাক হয়ে যাবে। দাদুর তো স্কিন এমনি টান টান মানে হুম একদম ইয়ে ছিল, এবং দাদু ভীষণ কালো ছিলেন। হ্যাঁ, এটা বললে কেউ বিশ্বাস করবে না, দাদু অত্যন্ত কালো ছিলেন। এবার রিয়েলি? হ্যাঁ, স্কিনটা নিভিয়া দিয়ে, সনা নিয়ে নিজের বডি ইয়ে করে, শুধু উনি খুব ভালো কুস্তি করতে পারতেন এবং ইয়ে করতে পারতেন বলে, ওই ওই বডি ইয়েগুলো ছিল বলে সেই জন্য ওগুলো করতেন। আদারওয়াইজ স্কিন ওয়াইজ উনি খুব কালো ছিলেন, মানে উড়ে পুরুত বলতে যা বোঝায়। হ্যাঁ, আমার কাছে একদম পুরোনো ছবি আছে, সেটা যদি দেখো, আমার ঠাকুমার বিশ্ব স্কিন টোন সুন্দরী। মানে একদম ব্ল্যাকি। এক্স্যাক্টলি, সেটা যে সাদা করেছে, বিভিন্ন ক্রিম মেখে, বিভিন্ন ডক্টরের সঙ্গে পরামর্শ করে, কিছু ওই ক্যাপসিউলস খেয়ে, হুম। এইসবগুলো করে তারপরে উনি অনেক বেশি নিজেকে নিয়ে নাচ্চার করেছেন। আচ্ছা, তারপরে মানে ওই তারপর মেনটেন করার পরে হ্যাঁ মানে হ্যাঁ চর্চা। হ্যাঁ, ওইটা হুম করতে করতে তারপরে এটা হয়েছে। এবার নিধিরাম সর্দার যখন, তখন হুম একটা ওইরকম বয়সের লোকের দরকার একদম বয়স্ক স্কিন। হুম এবার সেটা কি করে সম্ভব? হুম তো সেটা আমি শুনেছিলাম যে উনি করতেন কি, ওই সকালবেলা খুব মানে রাগী একটা, মানে খুব একটা মুডটা খারাপ করে যেতেন, কারণ ওই ওই সময় খুব পেন হতো। হুম
তো গিয়ে আর কি তোমার ওই মেকআপ রুমে বসতেন। এবারে আমরা যে মোমবাতি ইয়ে করি না, ইউজ করি না, ওই মোমবাতি থেকে মোম গলানো হতো, ডাইরেক্ট ওই মোম মুখে লাগানো হতো। এবং ওই মোমটা যে পুরো মুখে লাগানো হলো, সে তো জ্বলছে ভেতরে, গরম তো। হ্যাঁ এতটা অবধি পুরো লাগানো হলো। এবার সেটা পরে উনি এরম এটা করতেন, মানে ওইটা কুচকে যেত। ওই যে রিঙ্কেল গুলো, হ্যাঁ। ওইগুলো ওই কোচকানো আনার জন্য এটা করতেন। এবং এটা একবারের জন্য না, যতদিন ছবি চলেছে দিনের পর দিন। আর তখন এরম ভাবে শুট হতো না। মানে হ্যাঁ, এত ডেডিকেশন। হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো মেকআপে লাগছে, আর ওই 5টা অবধি শুট, তার বেশি কেউ শুট করতো না তখন। তো এইভাবে আর কি মানে করতো। এবং তারপরে বাড়ি আসার সময় ওই মোমটা আবার যে আটকে গেল, সেটাকে তো খুলতেও অনেক কষ্ট হতো। তো সেটাকে আবার ঠান্ডা জল দিয়ে দিয়ে ওটাকে খোলা হতো। বাড়িতে এসে পুরো ক্রিম দিয়ে, মানে মুখ পুরো লাল হয়ে থাকতো লিটারেলি। মানে সেইটা নিয়েই তো পুরো দিন শুটিং হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং যতবার ওই হয়তো একটা মোমে হয়তো একটু খুলে গেল বা কিছু, আবার ওখানে ওই মোম গলিয়ে চেপে আবার এরম মানে এরম করে একটা, মানে হয় না যে এটা খিচিয়ে একটা করা, ওরম করে আবার ওখানটা রিঙ্কেল আনা তবেই হতো। না মহানায়ক। তো সেই তুমি বলতে পারো সেই রকম ভাবে মানে স্ট্রাগল করে উনি মানে ছবি নিয়ে এত ভাবতেন, ছবির জন্য উনি মানে সবকিছু করতে রাজি। তো বার্লিনে তখন উনি বললেন যে এখানে তো এত মেকআপ অ্যাডভান্স, আর আমরা এইভাবে করি। হ্যাঁ, এখানে রেমুনারেশন যা হিরোরা পায়, বিদেশে যা রেমুনারেশন পায়, আমাদের এখানে তো সেটা কিছুই নয়। মানে আমরা মানে সিকি ভাগ পাই, তার মধ্যে খাটনিটা আমাদের বেশি। তো উনি তখন বললেন যে না, আরো ছবিকে অ্যাডভান্স করতে হবে। তারপর আস্তে আস্তে ডিরেকশন, প্রোডাকশন নামালেন, ডিরেকশনের দিকে গেলেন, এই করে করে আস্তে আস্তে করেছেন। ছোটি সি মুলাকাত ছবিটা করতে গেছিলেন বোম্বেতে। তো ওখানে আমি হিরোইনের নাম বলবো না। তো যে হিরোইন ছিল, ওনার সঙ্গে একটা ডান্সের সিন ছিল, ঠিক আছে। প্রথমে তো হিরোইন বলা হয়েছিল বোম্বে থেকে যে বাংলা হিরোর সঙ্গে কাজ করা চলবে না। তো যাই হোক, উনি হ্যাঁ করেছিলেন। অনেক ওনাকে পারিশ্রমিক ডাবল দেওয়া হয়েছিল। তো যাই হোক, তারপরে একটা গান, ছোটি সি মুলাকাত গানটা নিশ্চয়ই জানো, ওই নাচটার জন্য ওনার সঙ্গে প্র্যাকটিস করা হয়। উনি বোধহয় 13 দিন বা 14, এক্সাক্ট ডেটটা বলতে পারবো না, 13 বা 14 দিন হবে, বোম্বেতে পুরো ইউনিট বসেছিল। উনি ডেট দেননি, কারণ উনি তখন রাজ কাপুরের সঙ্গে ছবি করছিলেন, শুট করছিলেন। কিন্তু প্রথমে বলেছিলেন যে হ্যাঁ, আমি তখন তো ফোনে ফোনে হতো, এসব মেল টেলের ব্যাপার ছিল না। প্রথমে বলেছিলেন যে হ্যাঁ করবেন, কিন্তু তারপরে ডেট দেননি। এবং এটা ইটস কাইন্ড অফ স্যাবোটাজ, যে ওখানে বাঙালিকে করতে দেওয়া হবে না, বিশেষ করে ওই মাপের যারা স্ট্রাগল করছে। তারপর অনেক বাঙালি হিরো কিন্তু ভেবে দেখো গেছে, ওখানে একটা জায়গাও করতে পেরেছে। কিন্তু একদম মানে এখানে যে একদম মহানায়ক, সে ওখানে গিয়ে কাজ করতে পারবে না, সেটা এক ধরনের স্যাবোটাজ। তারপর এখন তো অনেক লিবারেল হয়েছে। তো এইভাবে দাদুকে অনেক মানে কি বলবো, মানে প্রতিকূল ইয়ের সম্মুখীন হতে হয়েছে। মানে প্রচুর জায়গায় নেগেটিভিটি, প্রচুর জায়গায় গিয়ে আটকে যাওয়া, প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হওয়া, মানে এরকমও হয়েছে হয়তো বাড়ি বন্ধক দিয়ে সেই ছবিকে আবার ইয়ে করেছে। মন পলাশী পদাবলী নিজে প্রোডাকশন নামিয়ে ছবি বানানো, যে সকলের যাতে ভালো হয়, সবাই যাতে কাজ করতে পারে। এবং এই যে যেরকম এখন আর্টিস্ট ফোরাম, ওরকম অভিনেত্রী সংঘ তৈরি করেছিলেন উনি, শিল্পী সংসদ তৈরি করেছিলেন। অভিনেত্রী সংঘ তারপরে ভেঙে হয়েছে, শিল্পী সংসদ তৈরি করেছেন দাদুর ইয়েতে। দাদুর অ্যাকচুয়ালি মোটো ছিল যে যারা আর্টিস্ট, তাদের তো পরে বয়সের পর তার কেউ সেই এটা দেয় না, মানে বাড়ি থেকেও একটা মানে, ও তো একটা চাকরিজীবী যে হবে, সে কিন্তু একটা প্রপার মাইনে পাবে, এবং সে টাকাটা জমিয়ে বা যাই হোক একটা পেনশন, যাই হোক এরকম অনেকগুলো ব্যাপার থাকে। কিন্তু শিল্পীদের তো এই ব্যাপারটা থাকে না। আমাদের শিল্পীদের যত অবধি তুমি কাজ করতে পারছো, তারপরে আর হ্যাঁ, তারপরে আর তুমি ইয়ে করতে পারবে না। তো সেই জন্য তাদের যাতে অসুস্থ হয়ে গেলে যাতে হসপিটালের প্রবলেম না হয়, তো উনি এরকম অনেক জায়গা কিনেছিলেন, কিনে রাখা হয়েছে। জানো না এটা হয়েছে হয়তো, যে কবরডাঙ্গার দিকে অনেকগুলো ছোট ছোট প্রপার্টি এরকম কিনে রাখা আছে, মানে কিনে রেখেছিলেন। এবং অনেক লোককে ওরা হয়তো চেয়েছে, তাদেরকে দিয়েও দিয়েছেন যে ঠিক আছে তোরা থাক ওইসব এরিয়ায়। তো আমি যখন শুট করতে গেছি, আমাকে এসে হয়তো চাওয়ালা বা লাইট যিনি ধরেন, লাইটম্যান এসে বলছে, দিদি কবরডাঙ্গায় আপনার দাদু ওখানে বাড়ি করেছেন, আমার দাদুর সময় ওইখানে আমরা থাকি এখন। মানে এটা আমরা জানি না, উনি বলেন উনি তো এইগুলো উনি করেছেন। যার জন্য বললাম না প্রথমেই যে বৈষয়িক ছিলেন না। এখানে প্রপার্টি কিনছে, যেতে যেতে রাস্তায় হঠাৎ করে মনে হলো দুর্গাপুরে, বাহ
কি ভালো ধান জমি, কিনে নাও, মানে 3 বিঘে 4 বিঘে 5 বিঘে কোনো ঠিক নেই, কিনে নিল। এবার সেই দলিল বা সেই কাগজ যে কোথায় কেউ জানে না, মানে তো আমরাও সেটাই জানি কি না। মানে উনি মারা যাবার পরে যে তোমাদের এই পাওয়া তখন তো আমরা হন্যে হয়ে খুঁজছি যে জিনিসগুলো, ফিনান্সিয়াল হ্যাঁ, অনেক যে বেশি। কি করা যায় কি হুম, না। তখন তো বাবাও মানে ওনার ওই প্রপার্টি কোথায় কি আছে ওগুলোকে কিছুই জানে না। একসঙ্গে করার জন্য করছেন। বাবা তো কিছুই জানে না, হুম, বাবা তো কোনোদিন এগুলো জানেই না, দেখেন উনি। তো সেগুলোকে এক করার জন্য আর কি, মানে আহ, এই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। তারপরে যখন হলো তখন বাবাকেও অনেক টাকা, মানে আমাদের যেগুলো, তোমাদের সেই সময় যে স্ট্রাগল মানে কিভাবে মানে ওটা সার্ভাইভ করেছিল? দেখো বেসিক্যালি দাদু মারা যাওয়ার পর বাবা অনেকটাই টেনেছিলেন, কারণ বাবা, আমাদের একটা ওষুধের দোকান আছে জানো, ওই তোমার ইয়েতে নর্থের দিকে হুম, বিবেকানন্দ পার্ক, হুম। ওখানে আমাদের ওষুধের দোকান আছে। তাছাড়া বাবার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি বিজনেস এখনো ছিল। আছে দোকানটা? হ্যাঁ, হুম। এখনো আছে আমাদের ওটা। তো ওটা কে চালায়? অ্যাকচুয়ালি বাবা মারা যাওয়ার পর ভাইয়ের নামে ওটা ট্রান্সফার করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো সেই কারণে আমরা মানে ওই ড্রাগ লাইসেন্সটা ও ভাইয়ের নামে আছে। এবার আমরা ওখান থেকে কিছু কিছু করে তখন টাকা পয়সা পেতাম। এবারে ঘটনাটা হচ্ছে যে যখন মানে বাবা অসুস্থ হয়, যখন বাবা ইয়ে হয়, ক্যান্সার ধরা পড়ে বাবার, তখন আর কি তখন একটু আমরা প্রবলেমের মধ্যে দিয়ে যাই। হুম, কারণ যা পুঁজি ছিল আস্তে আস্তে তো বেরিয়ে যাচ্ছে, হুম, এবং ক্যান্সারে তো অনেকটা তখন লামসাম একটা টাকার দরকার হুম, পড়েছিল। হুম। তবে বাবার 2.5 বছর 2 বছর মতন জাস্ট ওটা সার্ভাইভ করতে পেরেছে, তার বেশি নয়। আচ্ছা, তোমার মানে বাবা ক্যান্সারে মারা গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবার যখন ক্যান্সার ধরা পড়েছে, বাবা তখন একাই আর্নিং মেম্বার আমাদের বাড়িতে। তো ভাই, আমি, মা, সবাই মন হয়েছে টাটায় নিয়ে যাওয়া। তখন সেই সময় সিপিএম সরকার ছিল। তো আমার দাদু অ্যাকচুয়ালি এমন একটা মানুষ, আমি এখনো এটা বিলিভ করি যে কোনো আহ, রঙে দাদুকে, কারণ দাদু নিজেও বলতেন আমি তো অভিনেতা, নেতা তো হুম, নই, হুম, তো হুম। আমাকে কোনো রঙে তোমরা ঢেলো না। তো সেই কারণে সে সময় সিপিএম থেকে আরম্ভ করে আমাদের আগের সরকার মমতা ব্যানার্জি প্রচুর হেল্প করেছে, এবং পুরো চিকিৎসাটাই টাটায় হয়েছে, মানে তোমার হুম, বম্বেতে গিয়ে হুম, হয়েছে। বম্বেতে ওখানে অনেক হেল্প পেয়েছে। তো শক্তি সামন্তর বাড়িতে ওখানে ছিলেন। হুম, তো কিছুদিন ওখানেও ইয়ে করেছেন। তারপরে পুরো অপারেশনের পরে কেমোথেরাপি সব হয়ে যাওয়ার পর বাড়ি ফেরেন। এবার হয়েছে কি, বাড়িতে বড় বলতে আমি একাই। কারণ তখন ওই সময় সাডেনলি বড় হয়ে গেছি, কারণ সেই সময় একটা বিশাল স্ট্রাগল চলছে। বাড়ির মানে যে তখন আর্নিং গৌরবদাও মেম্বার, ছোট? হ্যাঁ, ও তো হুম, অনেকটাই ছোট অনেকটা ছোট তখন। তোমার থেকে। আমার ভাই কাজ শুরু করে 18 বছর, জাস্ট 18 বছর তখন থেকে, মানে 18 বছরে বাবা মারা যায়। আমার ভাই তবে থেকে কাজ স্টার্ট করে। আচ্ছা, তোমার ভাইয়ের ফার্স্ট, বয়স তখন 18 তখন বছর। 18, ফার্স্ট কাজই হচ্ছে ওই তরুণ মজুমদারের কাজটা, আচ্ছা। ভালোবাসার অনেক নাম। হুম, তারপর দুর্গা সিরিয়াল হুম, করে, তারপর হুম, তো পরপর সিরিয়াল করেছে, সিনেমা করেছে, হুম, হুম, এইভাবে ওইটার ফার্স্ট কাজ ছিল। হুম, হুম, তো সেই কারণে মানে সেই সময় থেকে আমাদের মাথায় তখন ঢুকে গেছে যে না, কিছু তো করতে হবে, কিছু তো করতে হবে। এবারে কি, গ্র্যাজুয়েশনও আমাদের মোটামুটি, মানে আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি। হুম, তখন আমার হিস্ট্রি নিয়ে আমার অনার্স করার ইচ্ছে ছিল। হুম, হুম, বাংলা নিয়ে পড়েছিলাম, হিস্ট্রি নিয়ে অনার্স করা, আমাদের লিটারেচারই হুম, মেন ইয়ে ছিল, ফোকাস ছিল, হিস্ট্রি নিয়ে আমি ইয়ে করেছিলাম। তো সেটা পুরোপুরি পড়তে পারিনি, হুম, হুম, কারণ তখন সিচুয়েশনই এমন ছিল। কিছু কিছু মডেলিং তখন করতাম, ছোট ছোট মডেলিং হুম, গুলো হুম। করতাম, তো পকেট মানি এসে যেত। ওটা সার্ভাইভের জন্য। হ্যাঁ, হুম, এবারে তোমার আর ভাই পুরো ফ্যামিলি দেখতো, কারণ হুম, ভাইয়ের তখন যেটা ছিল মেনলি সেটা হচ্ছে তখন ওই এসভিএফ এর আন্ডারে দুর্গা, মানে স্টার জলসা সিরিয়াল। ফার্স্ট এলো তখন, হুম, এবং ওই 4টে সিরিয়ালের মধ্যে দুর্গা ওয়ান অফ দেম। তো ভাই তারপরে শুরু করলো সিরিয়াল করা, তারপর থেকে ওরই, মানে ওর চালানো, ওর গাড়ি কেনা, বাড়ি পুরো, মানে বাড়ির দায়িত্ব নেওয়া, সবটা ওই তখন 18 বছর ওর তখন বয়স, কাঁধে দায়িত্ব নিয়েছে। তো সেই সময়টা খুব, মানে বাবা যখন বম্বে, সেই সময়টা আমাদের খুব খারাপ সময় ছিল, কারণ আমি কোনোদিন বাজারে যাইনি, আমার বাজারে ভীষণ গন্ধ লাগতো। আর আমি স্কুলও করেছি সবসময় স্কুলের স্কুল বাসে, আমি হুম, কোনোদিন প্রাইভেট বাস বা মিনি বাসে উঠিনি হুম, কোনোদিন। এমনি শখে অনেক সময় বলেছি, আমাদের যে হাউস হেল্প, আমি বলেছি চল না চল না একবার যাবো যাবো, হুম, এরকম করে করে, কিন্তু ওঠানো হতো না। হুম, সঙ্গে সবসময় একটা ড্রাইভার আর একজন লোক থাকতো হুম, আমাদের। তো সেখান থেকে হঠাৎ করে বাবা চলে যাওয়ার পর, একদম মানে পুরো, হ্যাঁ, একদম পুরো, মানে হ্যাঁ, পুরো পুরো
360 ঘুরে গেছে, হ্যাঁ। মানে কি হলো ব্যাপারটা। হুম। তো তখন আমি ওই বাজারে গিয়ে তখন মনে আছে বলতাম যে মাসিদের বলতাম যে যারা ওটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যে বলতাম যে দেখো আমি কিন্তু মাছ চিনি না, তুমি দেখে শুনে মাছ দিও। তো তখন বলছে হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না। আরো কোথাও জানো তো ওইটা ভগবানের আহ কাছেও তাই সেমই জিনিস, যদি তুমি সারেন্ডার করে দাও না হুম। হুম। তুমি তাহলে ভালো জিনিসটা পাবেই হুম। সব হুম। সময়। সো আমি তখন ওরকম ভাবে বলে মাঝে মাঝে বাজার করে আনতাম। আর রাত্রির বেলা বেশিরভাগ সময় আমরা করতাম কি ভেজ খেতাম, হুম। হুম। বা অনেক সময় হয়তো ডিম খেয়ে নিতাম। তো তারপর আস্তে আস্তে ভাই যখন পুরো জিনিসটা মানে নিজের হাতে নিল, আস্তে আস্তে তখন আবার সেই আগের পুরনো পুরনো। টাচউড চেষ্টা করি আমরা যে ওই জিনিসটা, কিন্তু যেটা ধরো এখন আমাদের একটা লেসন হয়ে গেছে যে যে জিনিসটা আমাদের দাদু বা বাবারা করেছে, যে বৈষয়িক হুম। ছিল না এখানে, চলো যাই একে খাওয়াই পার্টি করি ইয়ে করি, সেই জিনিসগুলো আমরা মানে অনেকটা নিজেদের মানে কন্ট্রোলে কন্ট্রোল রেখে আছে। অনেকটা নিজেরা ইয়ে করে আর কি মানে করি, বুঝে মানে সুঝে বুঝে শুনে চলা। জিনিস করা, হুম। মানে এরকম নয় যে দুমদাম চলো এখানে হুম। চলে গেলাম না, হুম। হ্যাঁ এতটা বাজেট হবে এটা একটা বাজেট ঠিক করে, এগুলো ওই ছোট থেকে দেখে দেখে আমরা আর কি। ইনফ্যাক্ট আমাদের কাজিনরাও সব মানে তরুণ কুমার বরুণ কুমারের সব ওদের নাতি নাতনিরাও তো আমাদের সঙ্গে সব, মানে আমাদের উঠোন বা হুম। আশেপাশে সব বাড়ি, হুম। ওরাও তো একসঙ্গেই থাকে। হুম। তো আমরা সব একসঙ্গে যখন গ্যাদার হই তখন আমরা পুরনো কথাও বলি অনেক সময়, সেসব কথাও ওঠে। তারপরে সবাই এখন দেখি যে এত ফোকাস হয়ে গেছে লাইফে, যে এই যে ফালতু খরচা করা বা শো অফ করা এই জিনিসগুলো কখনো মানে আর নেই, মানে করি না আমরা। হ্যাঁ, হ্যাঁ, যেটুকুনি দরকার সেটুকুই। লাইফ সার্ভাইভ করার জন্য, বা হয়তো একটা শখের কিছু হলো হুম। সেটা অবধি, ব্যাস তার উপর। মানে আমার ধরো শখ হলো আমি একটা কিছু একটা ব্র্যান্ডেড কিছু একটা এ করবো, ঠিক আছে সেটা একটাই কিনে নিলাম, হুম। এই নয় যে সেটার পেছনে টাকা খরচ করলাম বা কিছু। সো এইভাবে মোটামুটি। আচ্ছা, তুমি তো মানে উত্তম কুমারের নাতনি, এটা তো সবাই জানে। তো সেই হিসেবে তুমি সেই রকম কোনো কাজ করোনি ইন্ডাস্ট্রিতে। ইনফ্যাক্ট তুমি এটা করোনি না, সেই রকম কাজ তোমার কাছে আসেনি। সেই ব্যাপারটা কি একটু যদি বলো। এটার পেছনে না অনেকগুলো রিজন আছে, মানে ধরো আহ করতে পারতাম বা পেতে পারতাম, কিন্তু সেটা হয়নি। তার পেছনে রিজন গুলো একটা একটা করে আমি বলি। হুম। হুম। ফার্স্ট ব্যাপার হচ্ছে যে আমি তখন বাবা আমাকে বলেছে যে কি করবি, প্রফেশন কি ঠিক করলি? তো আমি বললাম তখন মাধ্যমিক দিয়েছি, হুম। 3 মাস আমার তখন হাতে সময়। তো আমি বললাম যে হ্যাঁ এটা করবি ওটা করবি, কারণ আমার বাড়ি থেকে কেউ চাইতো না আমি ইন্ডাস্ট্রিতে হুম। আসি। হুম। ছেলে হলে ঠিক আছে, হুম। মেয়ে আসতে হুম। পারবে না, একটু অর্থোডক্স। তো বাবা এমনিতে খুব মানে মানে তোমাদের এরকম ব্রড মাইন্ডেড ফ্যামিলি হয়ে এগুলো এইটাই ছিল। বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ। ভীষণ ভাবে ব্রড মাইন্ডেড, যাও ঘোরো হ্যাঁ। বন্ধু বান্ধব করো রাত্রিরে ইয়ে করো ক্লাবিং করো, কিন্তু এই জায়গায় কারণ আমার দাদুর যে স্ট্রাগলটা ওটা আমার বাবা নিজের চোখে দেখেছে, হুম। ওই স্ট্রাগলটা আরেকজন করুক সেটা চায় না। ওকে। বুঝতে পেরেছো, ফ্যামিলির কেউ। ইনফ্যাক্ট আমার বাড়ি থেকে কোনোদিন এই জিনিসটাও আসেনি, মানে যেহেতু আমার বাড়িতে সবারই হুম। তাড়াতাড়ি বিয়ে হয়েছে, আমার বাড়ি থেকে আমার ক্ষেত্রে আমি সব থেকে বড়, আমার কাজিনরা আমার থেকে 3-4 বছরের ছোট, সব হুম। অনেকটা ডিফারেন্স বয়সের। তো আমার সব থেকে ছোটটা তো 12-14 বছরের ছোট, ঠিক আছে। তো সব ভাই বোনই হুম। কিন্তু। এবারে কখনো আমার কাছে এই এটা আসেনি যে তোকে বিয়ে করতে হবে। ইনফ্যাক্ট এরমও হয়েছে, একটা খুব বড় সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আমার আহ, ইয়ে এসেছিল 21 বছর বা 22 বছর বয়সে। তো তখন আমাকে বাবা জিজ্ঞেস করলো যে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করবো, ও যদি বলে হ্যাঁ করবে বিয়ে তাহলে করবো। হুম। তো আমায় বলে তুই কি বিয়ে করতে চাস? আমি বলছি না আমি করতে চাই না। তখন বলছে না তোর যদি বিয়ে সারা জীবন করতে ইচ্ছে না হয় তুই করিস না। হুম। কারণ বাবা একদম চাইতোই না যে আমি বিয়ে বিয়ে করি, করো। কারণ মেয়ে মানে সে নিজের পায়ে দাঁড়াবে, হুম। নিজের রোজগার করবে, আর্ন করবে, তারপর যদি তার কাউকে ভালো লাগে বা যদি মনে করে যে কারোর সঙ্গে থাকতে পারবে হ্যাঁ, তাহলে তখন। ঠিক আছে, সেটা তার ব্যাপার, হুম। সেটাতে আমি ইয়ে করব না একদম হস্তক্ষেপ। তো যেটা মেন ব্যাপার, আমার এরকম এসছিল অনেকগুলো অফারও এসছিল বা ইয়ে হয়েছিল। আমার বেসিক্যালি পিআরটা ভালো না। পিআর বলতে কি, এই যে আমি তোমার সঙ্গে কথা হ্যাঁ, বলছি হ্যাঁ, হ্যাঁ। বা আমি ধরো কারোর সঙ্গে গল্প করছি, আহ যাকে চিনি জানি বা কারুকে হয়তো কারোর সঙ্গে কথা বলে ভালো লাগলো, হ্যাঁ অবভিয়াসলি হাসি মুখে ফার্স্ট একটা ইমপ্রেশন পড়বে এবং হাসি মুখে একটা বসলাম বা হ্যাঁ ভালো আছে, হ্যাঁ ভালো আছি। কিন্তু আমি গিয়ে অ্যাপ্রোচ করবো এই জিনিসটা আমি পারি না,
এটা আমার নেই। এবার এই ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রোচ না করে তোমাকে কেউ তো এসে বলবে না যে ও ফোন করে, ও তুমি বাড়িতে বসে আছো, আচ্ছা ঠিক আছে এসো তো আমার এই অ্যাক্টিংটা করে দিয়ে যাও, তো একদম এটা একদম। কখনো হয় না। হুম মানে আমি শুনিনি হুম। অন্তত। এবার তার ওপরে তো আরো অনেক কিছু আছে, হ্যাঁ হ্যাঁ। এখন তো আরো কিছু আছে। তো সেসব জিনিসগুলোর মধ্যেই আমি ঢুকতে চাই। আমি একদম ঝাড়াঝাপটা সবকিছুর আলাদা অ্যাক্টিং করতে চাই, যেটা আমার মনে হয়েছে এই ক্যারেক্টার আমার জন্য সুটেবল বা এটা করতে আমার ভালো লাগবে, তখন আমি করছি। কিন্তু আমার যদি মনে হয় যে নবদী, হয়তো অনেক সময় এরকম, নবদী এরকম এই ক্যারেক্টারটা এসছে, তো তুমি এটা করে দেবে, আমি তখন বলছি না। এরম করে কিন্তু অনেক মানে নামি দামি সিরিয়াল আমি ছেড়ে দিয়েছি, মানে নামি দামি হাউজের নামি দামি সিরিয়াল আমি ছেড়েও দিয়েছি। আর একদম প্রথম দিকে যেহেতু ওই একটা থাকে না অ্যাপ্রোচ করার হুম ব্যাপার হুম বা হুম। কিছু, বাবা বলেছিলেন যে দেখো ভাই, টাকা দিয়ে তোমাকে আমি সিনেমায় নামাবো না। হয়তো অনেকেই এইভাবে নেমেছেন বা হতে পারে তারা প্রোডাকশন করে হয়তো নামছেন, কিন্তু তোমায় টাকা দিয়ে নামাবো না, নিজে যদি পারো নামো, যদি না পারো চলে আসবে বাড়িতে, আমার বাড়ি তো ডাল ভাত তো খেতে পারো, বাড়ি তো খোলা আছে, অন্য কিছু জব করতে চাইলে করো, যা মর্জি আছে করো। তো আমি তখন বাবাকে বলছি আমায় 3 মাস সময় দাও, মাধ্যমিকের পরে এইচএস হুম এর ইয়ের মধ্যে আমায় 3 মাস, তখন তো সেটাই ছিল, 3 মাস টাইম পাওয়া যেত, তারপর কলেজ ভর্তি হুম। হব। বলছে ঠিক আছে 3 মাস টাইম দিলাম। 3 মাসের মধ্যে আমি একটা আমার কিছু লোকজন চেনা জানা নাটকের একটা গ্রুপ নিয়ে কামার কাহিনী বলে একটা আহ, আহ, মানে নাটক ইয়ে করলাম, সবই নিজেরাই মুক্তাঙ্গনের মতন একটা হুম হলে করলাম ফার্স্টে, হুম খুব কম টাকা, নিজেদের পকেট মানি দিয়ে হুম করতে। তারপরে ওখান থেকে উত্তম মঞ্চে ওরাই আবার স্পন্সর করে করালো, হুম। মানে সেটা আমাদের করাতে হয়নি। তখন বাবা দেখে ফার্স্ট ফ্রন্ট একদম সিটে বসে আছে, সে কিছু দু একজন সাংবাদিকও এসছে। তো বাবা বললো যে কি আর করবে যাই না, আর আমি যেরকম ক্যারেক্টার, আমি খুব একটা কথা তো জানোই হুম হুম বলি না, বা একটু টেমিড টাইপের, খুব বেশি ইয়ে না। এখানে আমার ক্যারেক্টারটাই ছিল যে আমি হচ্ছে কামারের বউ, হ্যাঁ কামারকে ধরে শুধু ঝাঁটা মারি আর হুম প্রচন্ড গালাগালি দিই। আর মানে সেটা মানে মানে আমার অ্যাক্টিং এর পর না আমার সেই ভোকাল বিয়েটা পুরো ফেটে যেত, মানে হুম। এত কষ্ট হ্যাঁ। হতো যে চেঁচিয়ে চেঁচিয়ে তুই করবি না মানে তোকে করতেই হবে, ঝাঁটার বাড়ি মানে মুড়ো, এরকম আর কি হ্যাঁ হ্যাঁ ডায়লগ গুলো হ্যাঁ। ছিল, মানে খুব খুব ভীষণ একটা হাউলিং ব্যাপার হুম ছিল। আর সেটা তো এত জোরে করতে হবে, ওটা স্টেজ, এটা হুম ইয়ে নয় যে আমি ওটাকে কন্ট্রোল করতে হুম। পারবো, ওটা স্টেজ, জোরে জোরে করতে স্টেজে হয়। জোরে অভিনয় করতেই হবে। দিয়ে তারপরে পরের দিকে ওর ভাইকেও দিয়ে করিয়েছিলাম নাটক, এটা হুম। পুরোটাই ডিরেকশন দিয়েছিলেন তরুণ কুমার আর সুব্রত চ্যাটার্জি, মানে আচ্ছা। ছোটদাদু কে বলেছিলাম যে হ্যাঁ। আমি এরকম অভিনয় করতে চাই, বলে, ঠিক আছে আমি করিয়ে দেবো। হুম তো যাই হোক ওনাদের ডিরেকশনে এরকম একটা নামিয়েছিলাম, তখন বাবা ফার্স্ট রোতে বসে হাততালি দিয়েছিল, সিন দেখে আমার এখনো মনে আছে। তো আই ওয়াজ লাইক মানে আহ, মানে হ্যাঁ। এতটা ইমোশনাল হয়ে গেছিলাম। হুম তো বাবা বলেছিল তোমার দ্বারা হবে অভিনয়। আমি বলছি ঠিক আছে। তারপরে ওই তোমার ধরো ওই ইটিভি বাংলা ছিল একটা হুম চ্যানেল, হুম হুম তারপর দূরদর্শনে যে হুম 5 দিনের 7 দিনের হুম। যে গল্পগুলো, ওগুলো তখন করতাম আমি, মানে আচ্ছা। অ্যাজ আ হিরোইন। ওই গল্পগুলো খুব প্রমিসিং ক্যারেক্টার গুলো হতো, মানে হুম। ওই ওই ছোট ছোট গল্পগুলো তখন কিন্তু করতাম, মানে টুকটাক টুকটাক ওগুলো করতাম চেনা জানাদের আচ্ছা মধ্যেই আচ্ছা, আর আমাদের কি। ইন্ডাস্ট্রিতে একটা কাস্টিং কাউচ বলে একটা তো আছে জানোই, সেই হিসেবে কোনোদিন তোমাকে সেটার মধ্যে কোনোদিন পড়িনি পড়তে আমি, হয়েছে? না কোনোদিন পড়িনি, মানে আম, হয়নি আমার, মানে হয়তো তারা এসে পৌঁছয়নি বা আমি সেই মানে একটা ব্যারিয়ার তৈরি হ্যাঁ করে একদম দিয়েছি, একদম। হোয়াট এভার, হুম। কিন্তু ওইটা হয়নি কোনোদিন, ওটার মধ্যে পড়তে হয়নি আমাকে। একটা যেটা আমরা শুনেছি জিতের নাটের গুরু বলে যে ছবিটা হয়েছিল, সেটাতে তোমাকে প্রথমে কাস্ট করা হ্যাঁ হয়েছিল, হ্যাঁ পরবর্তীকালে তুমি রিপ্লেস হয়েছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা কোয়েল একদমই একদম। মল্লিকের প্রথম হ্যাঁ ছবি হ্যাঁ প্রথম হিসেবে ছবি ডেবিউ হয়েছিল, হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কাহিনীটা কি? ওটা বেসিক্যালি সামহাও কোনো রিজন ছিল হয়তো হুম হুম পেছনে, আমি অতটা ঠিক জানি না। তবে হ্যাঁ যখন আমি ওখান থেকে বেরিয়ে NT1-এ এটা কথাবার্তা হয়েছে হুম রামলাল নন্দীর সামনে। হুম তো যখন আমি বেরিয়ে আসছি, হুম রামু আঙ্কাল বললো না এবারেরটা হলো না, হরদার ইয়ে ছিল, তো এবারেরটা হলো না, পরেরটা আমি নিশ্চয়ই পরে আমি তোকে আবার জানাবো। হ্যাঁ তবে একটা জিনিস হয়েছিল, আমি যখন NT1 থেকে বেরোচ্ছি, আমি ছিলাম, বাবা ছিল, মাও ছিল সঙ্গে, তো তখন যখন বেরোচ্ছি তখন বাবা বলছে যে ভালো হয়েছে। আমি বলছি আমার মন মানে ভেঙে গেছে, আর তুমি ভালো হয়েছে বলছো। বলছে যে দেখো শিল্পী মূর্খ, আমি এটা নিতে পারবো না।
তুমি শিল্পী হবে আর তুমি মূর্খ শিল্পী হবে সেটা আমি নিতে পারবো না। একে তো তুমি অ্যাক্টিং এর তোমাকে জানতে হবে কি জিনিস, টেকনিক্যালি তোমায় স্ট্রং হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তবে এটা হয়েছিল তোমার বোধহয় তখন ক্লাস 12 এর সময় এসেছিল অফারটা। তো তখন বলছে যে আরো 3 বছর, মানে আমি আরো 3 বছর আমি পড়াশোনা করবো? হ্যাঁ, আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তারপরে মানে মানে যদি মনে করো তখন আবার আবার এসো এই একই জায়গায়। তো তখন ওই টুকটাক টুকটাক মডেলিং এর অফার আসতে থাকতো আর সেগুলো আর কি করতাম তখন আর কি। হ্যাঁ, এইবার দিদি তোমার একটু পার্সোনাল কোশ্চেনে যাচ্ছি। সবই তো পার্সোনালি ছিল এগুলো। পার্সোনাল মানে এটা ভেরি কেউ পার্সোনাল, জানে না। ভেরি পার্সোনাল। হ্যাঁ বলো। সেটা হচ্ছে তোমার পার্সোনাল লাইফে যাচ্ছি। হ্যাঁ, তোমার ম্যারিড লাইফ আমরা দেখেছি, মানে ক্লিক করেনি। মানে হ্যাঁ কি বলবো, ম্যারিড লাইফটা সেরকম ভাবে তোমার হ্যাঁ এস্টাবলিশড হয়নি। হ্যাঁ হ্যাঁ। কি প্রবলেমটা হয়েছিল? দেখো, রিজন বলতে গেলে আমি বলতে পারি যে আমি আসলে না একটু মন খুলে বাঁচা, একটু সবার সঙ্গে গল্প করা, একটু হাসি মজা, নিজেদের লোক যারা হয় তাদের সঙ্গে একটুখানি, মানে এখনো এখনো ইনফ্যাক্ট আমরা প্রত্যেকটা উইকেন্ডে বন্ধু বান্ধবরা দেখা করি, ভাই বোনেরা দেখা করি, এইগুলো সবই আমার ক্লোজ হয়ে গেছিল। এবার সেটা কি হয়, সেটার জন্য তো কোনো ডিভোর্স হয় না, না। সেটা না কোথাও একটা চাপা কষ্ট হয়েছিল। আমার বিয়ের পর থেকে আমার শাশুড়িও খুব অসুস্থ, আমি টানা ওনার সেবা করে গেছি, কারণ হয়তো হয়তো মানে এরকম অনেকে শোনা গেছে বা এরকম শুনতে পাওয়া গেছে যে আমি কিছুই করতাম না বা এ করতাম না। তো সেটা আমি আমার নিজের ঢাক পেটাতে পছন্দ করি না। বাট স্টিল তুমি যদি বলো আমাকে রান্না করা থেকে সেবা যত্ন করা, কারণ আমার বাবা যখন ক্যান্সারের পেশেন্ট ছিলেন তখনও আমাকে কিছু করতে হয়নি। মানে অবভিয়াসলি আমি দেখতে পারতাম না, আমি কষ্টটা নিতে পারি না, ঠিক আছে, কিন্তু আমার শাশুড়ির সেবা করা বা ওনার সঙ্গে থাকা বা ডক্টরের কাছে ওনাকে যখন আরএসভি তে নিয়ে যাওয়া হতো ডায়ালিসিসের জন্য, বা আমি তারপরে যখন পিজিতে নিয়ে গেছি, পিজি তো জানোই কিরকম তখন ছিল, তো আমি থাকতাম ওখানে, তো সেটার প্রমাণও আছে অবভিয়াসলি। তো সেই করার পরও কিছু জায়গায় একটা না গ্যাপিং ছিল আমাদের মানে মধ্যে। এইটা কি তোমার মানে ফ্যামিলির সঙ্গে ছিল না ভাস্বরদার সঙ্গেও তোমার একটা হ্যাঁ, মানে ওইটাই বললাম যে যেহেতু ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে, একটা যে হ্যাঁ ব্যাপার? ওইটা হওয়ার পরে না আমার হাজবেন্ডের সঙ্গে না একটা বিশাল একটা গ্যাপিং হয়ে গেছিল। কারণ ও নিজের কাজকর্ম নিয়ে থাকতো, নিজের একটা ইয়ে নিয়ে থাকতো সবকিছু, আর আমি ওই বাড়ির মধ্যে থেকে থেকে না ব্রুড করে করে আমি একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলাম। তো তখন আমি বাপের বাড়ি চলে আসতাম, আচ্ছা এসে এখানে থাকতাম কিছুদিন আচ্ছা করে। আচ্ছা আচ্ছা। থাকার পরে আমি অনেকটা আর কি মানে ইয়ে হয়ে গেছিল। এবারে দেখো বাইরে অনেকে অনেক কথা বলে বা অনেক কিছু শোনা হ্যাঁ, যায়, যেটা আমি আরেকটা সেগুলো হ্যাঁ। কোশ্চেনটাই আসছি হুম, তোমার কাছে, মানে তোমাদের ডিভোর্সের পরে হ্যাঁ হ্যাঁ ভাস্বরদা একটা ইন্টারভিউতে, মানে কোন একটা ইন্টারভিউতে বলেছিল হুম, যে মানে তোমার কিছু কথা বাইরে এসেছিল হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ তোমাদের হ্যাঁ 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 হ্যাঁ। মানে সেটা বিয়ের দেখো পর কিছু থেকেই। কিছু সার্কামস্ট্যান্সেস এরকম হুম থাকে, হুম কিন্তু সেটা আমি বলবো তোমাকে যে সেটা পুরোপুরি ঠিক নয়, হুম। ঠিক আছে, সেটাকে আরেকটু বেশি ইয়ে করে এক্সাজারেট করে হ্যাঁ বলা হয়েছে, হ্যাঁ। কিন্তু সব কথা ঠিক নয়। তবে আমি এটা তোমাকে বলবো যে আমি চাইলেই তারপরে একটা মানে স্টেপ নিতে পারতাম, যেটা আমি নিয়েওছি, হুম সেটা হয়তো খুবই ভেতরে ভেতরে হুম লিগালি, হুম কিন্তু আমি লোক দেখিয়ে বা চারটে লোককে চারটে কথা বলে, আজকে যদি আমার বাড়িতেও কখনো, আমার বাড়ি বলে না, আমার বন্ধু বান্ধব মহলের মধ্যে কোনো একটা, দেখো বাড়ির লোকেরা তো সবসময় বাড়ির জিনিসগুলোকে চাপা দেয়, এটা তো একদমই ঠিক, হুম হুম হুম। কিন্তু বন্ধু বান্ধব মহলের মধ্যে যদি কারোর সঙ্গে আমার কোনো একটা হিট হয়ে যায় বা কোনো একটা গন্ডগোল হয়ে যায়, আমি কিন্তু আরো চারটে লোককে, কারণ তোমরাও অনেকদিন ধরে জানো, হুম যারা হুম জানেন না বা যারা চেনেন না আমার দর্শকদের মধ্যে, তারা, যারা চেনে তারা জানে না ও এটা করতে পারে না, কারণ আমি অন্য কারোর সম্বন্ধে কিছু বলবো বা তার খারাপটা লোকের সামনে তুলে ধরবো, এটা আমি ভাবতেই পারি না, মানে আমি করতেই পারি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যখন আমার বাড়িতেও আমার হয়তো বোনের সঙ্গে ঝগড়া হলো, খুবই হুম মানে সিম্পল ব্যাপার এটা, বা মায়ের সঙ্গে হুম মানে কষাকষি হয়ে গেল, কিন্তু তখনও কিন্তু এরকম হয়েছে যে পরে হয়তো আমি ভেবে বলেছি যে আরে আমি নাই বলতে পারতাম ওটা, আচ্ছা ঠিক আছে বলে আমি কিন্তু জিনিসটাকে প্যাচ আপ করার চেষ্টা করেছি। দেখো এইটুকু জীবন, তার মধ্যে যদি আমি ও এই করলো সে এই করলো এই করে যদি হোল লাইফটা কাটিয়ে যাই, তাহলে তো মানে পরের জন্ম যে আবার আমাকে নিতে হবে, হুম হুম এবার পরের জন্মে কি আবার এই মানে মানুষ হয়ে জন্মে আবার এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কোনো দরকার নেই। যে যেরাম আছে, যে যেভাবে আছে থাক। কারুর যদি মনে হয় কোনোটা যদি সত্যি হয়ে থাকে বা কোনোটা যদি মিথ্যে হয়ে না, থাকে, ওটাই আমি সেটা সামনাসামনি এসে যাবে, ওটাই এটা না, ওটা ওটাই এটা আমি ইয়েতেই জিজ্ঞেস এসে করছি, যাবে। ইন্টারভিউতে যেটা হ্যাঁ শোনা গেছে এবং আমরাও পড়েছি, হ্যাঁ। যেটাতে দেখেছি তোমার কোনো আমার প্রিভিয়াস
হ্যাঁ রিলেশনশিপ ছিল, হ্যাঁ 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 সেইটা নিয়ে তোমার ওটা রিলেশনশিপ, এই যে দাদুর ক্ষেত্রে যেরকম বলছে যে রিলেশনশিপ প্রপার এরকম নয়, কিন্তু এটা একটা আচ্ছা, বন্ধুত্বই ছিল। মানে আর এটা তোমাদের ডিভোর্সের সঙ্গে কোনো না, কানেকশন নেই? রিলেটেড নয়, আচ্ছা। একদমই কারণ ভাস্বর আমার যে কজন বন্ধু আছে বা বান্ধব আছে বা বান্ধবীদের হাজবেন্ড আছে, হুম যারা আবার মানে হয়তো আমাকে এবার এই জানিস তো আমার এটা হচ্ছে বলে আমাকে হয়তো ফোন করে হুম রাতের বেলা, সেগুলো ভাস্বর কিন্তু জানতো হুম বেসিক্যালি। হ্যাঁ, হুম এখন আমি অনেকটা একটু ইয়ে হয়ে থাকি, আলুফ হয়ে থাকি সবকিছু থেকে, কিন্তু সেই সময়টা ভাস্বরও জানতো। হুম আর ও আমাকে মানে আইডিয়া দিত, এই ওকে বলে ওটা করতে, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে হুম ঝগড়া লেগে হুম গেছে, সে হয়তো ওয়াইফ বা হুম হাজবেন্ড হয়তো হুম ফোন করেছে, তো যেভাবে পোর্ট্রেট করা হয়েছে সে জিনিসটা কিন্তু নয়, তার পিছনে একটা অন্য রিজন ছিল। তো সেই রিজন বলতে গেলে বিশাল প্রথম থেকে ইয়ে করতে হবে, স্টার্ট করতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়, যেটা যেভাবে ওটা বলা হয়েছে। কিন্তু হ্যাঁ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং একটা খালি জায়গা ছিল, যে জায়গাটায় হয়তো কোনোভাবে মানে ওই ওই দিনে ওই সিচুয়েশনটা হয়তো ক্রিয়েট হয়ে গেছে। তার পেছনে বলতে পারো যে কিছু মেন্টাল আমার ইয়েও ছিল, মানে ডিপ্রেসড মেন্টালি ছিল। আমার ডিপ্রেশন ছিল হুম একটা, যে আমাকে মেন্টালি হ্যারাস অনেক দিন ধরে করা হয়েছে বা কিছু হয়েছে, বা আমি খুব শকে ছিলাম একটা, সেই কারণেই একটা হয়তো এরম একটা স্টেপ নেওয়া মানে নিয়েছিলাম। কিন্তু সেটার মানে এই নয় যে আমি সব সংসার সংসার ছেড়ে দিয়ে আমি তুই তুই যা তোর বাড়ি, আমি চললাম আমার বাড়ি। আমি যখন হয়েছে প্রতি মানুষের, আজ তোমারও তো ধরো বিয়ে হয়েছে, প্রত্যেকেরই হলেও একটা কিছু না কিছুটা গন্ডগোল হয়তো হুম হয়ে হুম থাকে, কারোর 5% হয়, কারোর 10% হয়, কিন্তু সেটা মানুষ আবার ঠিকঠাক করে আবার ইয়ে করে নেয়, কারণ সেটাই হচ্ছে ম্যাচিওরিটি, সেটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, হুম যেটা বিয়ের জন্য দরকার হুম লাগে। হুম হুম সামহাও এখানে একটা কোথাও একটা রিভেঞ্জের জায়গা হয়তো এসে গেছে বা কিছু, আমি জানি না, আই ডোন্ট নো, মানে আমার এই সম্বন্ধে কোনো মানে আইডিয়া নেই। তো তোমার মনে হয়নি যে এইগুলো একটু ডিফেন্ড করা উচিত? আমি লিগালি করেছি, হুম আমি লোক দেখিয়ে করিনি কিছু, হুম যে আমি আরো 4টে সাংবাদিককে ডেকে আমি উনি যেটা বলছেন এটা এইভাবে হয়েছিল, ওই টাইমে ওইটা হয়েছিল, ওই টাইমে পরিপ্রেক্ষিতে এইটা হয়েছিল, আমি এটা করিনি, আমি লিগালি যা স্টেপ নেওয়ার নিয়েছি। আমাদের তো মিউচুয়াল ডিভোর্স হুম হয়েছিল, হুম তারপরে আমাদের সম্পর্ক ছিল হ্যাঁ, মোটামুটি। তোমাদের তো তারপরে হ্যাঁ, ফ্রেন্ড। ফ্রেন্ডের মতন ছিল, কিন্তু আহ, আমার মনে হয় কিছু ভাবে ও ইনফ্লুয়েন্স হয়েছে কারুর দ্বারা, বা কোনোভাবে ওকেও হয়তো কেউ কিছু বলেছে। দেখো, আমি চট করে না কোনো মানুষের খারাপ বা সেই মানুষটা খারাপ করতে পারে এটা ভাবতে পারি না, হুম আমি খুব তাড়াতাড়ি রিলাই করি, মানুষকে বিশ্বাস করে ফেলি। এটা এখন অনেকটাই অ্যাডজাস্ট করে নিয়েছি, মানে এখন অতটা মানে নিজেকেই কন্ট্রোল করে ফেলি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করি, এবং তাতে আমার অনেক ক্ষতি হয়েছে, আমার ভালো কিছু হয়নি সেরকম। তো সেই হিসেবে আমার আমার এখনো এটা স্টিল নাও মনে হয়েছে যে যে কটা আমরা 5 বছর একসঙ্গে কাটিয়েছি, যে কটা সময় কাটিয়েছি, আমার মনে হয় যে অন্তত কিছু গুড মানে মেমরিজ। মেমোরিজ আছে, বা সেটার পর হয়তো কেউ পোক করেছে, বা কিছু লোকজন ওকে হয়তো কিছুভাবে নেগেটিভ কিছু বুঝিয়েছে, যার জন্য এরম একটা জিনিসকে, মানে ছোট্ট একটা জিনিসকে, মানে বলে মানে না, তোমার পিনকে প্লেন তোমার করে নিজে দিয়েছে এটা বিশ্বাস করতে পারছো নাকি ভাস্বরদা নিজের অ্যাকচুয়ালি। থেকে এটা হ্যাঁ, মানে একটা করেছে? পিনকে প্লেন হুম করেছে, হুম যে মানুষ আমার যে বন্ধু বান্ধবদেরকে ভাস্বর বাড়িতে ডেকে আনতো হুম বা তাদের খাওয়াতো, তাদের করতো, যাও গিয়ে ঘুরে এসো, এনজয় করছো, প্রথম দিকে যখন হুম দেখছে যে শুধু আমি মায়ের কাজ করছি, আমি সংসারে কাজ করছি, হুম সেইটা যে এরম অপোজিট হয়ে একটা ইন্টারভিউর মধ্যে হুম দিয়েও বলবে, তো সেটা আমার কাছে বিশ্বাস করাটা শকিং। খুব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখন আমি বিশ্বাস, এই জিনিসটা হওয়ার পর থেকে আমি লাইফে বিশ্বাস করি যে মানুষ যে কোনো ভাবে ম্যানিপুলেটেড হতে পারে, যে কোনো ভাবে, এবং মানুষ পারে না হয়ও। এমন হুম কোনো কাজ নেই। কিন্তু মানে এটা আমার খুব ভালো ভাগ্য যে ওই সময় হয়তো আমার মানে মেন্টাল স্টেট খুব খারাপ হয়ে যেত, যে সময় হুম এইগুলো বেরিয়েছিল হুম বা লোকে অনেক রকম অনেকে কথা বলছিল। সেই সময় আমি মালা বদল করছি জিতে, হুম স্বর্ণেন্দুদার প্রোডাকশনে। তো ওনারা এবং আমার কো আর্টিস্টরা, যে কজন কো আর্টিস্ট ছিল, আমরা পুরো একটা ফ্যামিলির মতো হুম থাকতাম। প্রত্যেক দিনই আমাদের 16-17 জনের একটা গ্রুপ থাকতো, আসতো। আমি যেদিনকে গেছি ওই ইন্টারভিউটার পরের হ্যাঁ দিন, বিশ্বাস করবে না, ছেলে মেয়ে প্রত্যেকে আমায় জাস্ট হাক করেছে, জড়িয়ে ধরেছে, বলছে নবদি আমরা তোমায় চিনি, আমরা তোমায় ভালোবাসি, তুমি কিরকম, তোমাকে আলাদা করে করতে। আমি নিজেকে কখনোই মানে বোঝাতে চাই না যে আমি ঠিক, আমি সব থেকে বড়, আমি বোঝাতে চাই না। দেখো, ঠিক
কি ভুল, এটার বিচার ওপরে হচ্ছে, একদম। আমি কেউ নই, হুম। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ঠিক আছে, লেট ইট বি, ছেড়ে দাও। তো সেই জন্য আমি ওখানে ছেড়ে দিয়েছিলাম। আর ওরা প্রত্যেকে আমার এত সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট তারপর স্বর্ণেন্দু দাও আমাকে এত সাপোর্ট করেছে, ট্র্যাক বাড়িয়ে দেওয়া, প্রত্যেক দিন আমাকে রাখা, যে না ওকে রাখো যাতে আমার মাইন্ডে ডিপ্রেসড না হয়। ডিপ্রেস না হয়ে যায়, আমার হুম, মাইন্ডে এগুলো না হুম, চলে, এইভাবে চলছে। চ্যানেল থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে। হুম। তো ঠাকুরের আশীর্বাদে দেখো কিছু না কিছু ভালো কাজ হয়তো করেছি। এই একদম, কারণে একদম, আমার একদম। এই জিনিসগুলো আর কি, আ মানে মনের দিক থেকে আর কোনোদিন কোনো ডিপ্রেশন আসেনি। হুম। তো আফটার ডিভোর্স তোমার হ্যাঁ, লাইফ তো অন্যরকম, অন্য একটা ট্র্যাকে চলে হ্যাঁ, গেল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তুমি এখনো মানে ভাবোনি কখনো যে লাইফটা আবার নতুন করে কিছু নতুন বলতে নতুন ওই যে ভাবে? আমি তোমাকে একটু আগে বললাম আমার বিশ্বাসটা চলে গেছে, হুম, ওই জন্য আর কিছু নতুন করে ভাবিনি। অপরচুনিটি এসছে, বা হয়তো অনেকে অনেকে বলেওছে, বা হয়তো থ্রু ভায়া হুম। খবর পেয়েছি যে ইন্টারেস্টেড বা ইয়ে, কিন্তু বিশ্বাসটা আমার চলে গেছে। কেউ খুব ভালো করে কথা বললেও এখন মনে হয় যে না, হয়তো পেছনে কোনো মোটিভ আছে। তো এখন উম, সারাটা লাইফ একাই থাকতে চাও? খুব ভালো আছি আমি একা, মানে একা একদম ভীষণ ভালো আছি। বেস্ট লাইফ। হ্যাঁ, হুম, কোনো মাইন্ডিং নেই, কোনো ইয়ে নেই, শুধু ফ্যামিলির মধ্যে থাকি, ফ্যামিলি সবার সঙ্গে খুব হুম, আনন্দ হুম, করি। আর একটা জীবনের ইচ্ছেও আছে, নিজের কাজ করব, একটা লাইফের ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে পুরোপুরি কৃষ্ণর ওপর, ভগবানের উপর ডেডিকেটেড। হুম। আর কোনো রকম মানে একদম ভালো জিনিস নিয়ে ভাবি। আর যেটা মেন সেটা হচ্ছে ইচ্ছে আছে অ্যানিমালদের জন্য কিছু করার, যদি কখনো সুযোগ পাই অ্যানিমাল নিয়ে আমি কিছু করতে চাই আর কি, এটা। খুব ভালো প্রচেষ্টা। করো। কারণ ওরা তো হ্যাঁ, বলতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। অনেকেই ভিজুয়াল। বলে যে হ্যাঁ, অনেকেই বলে যে মানে আমি বলছি না যে একদম যারা ধরো বাচ্চা বা হুম, যারা বৃদ্ধাশ্রমে যারা থাকে হুম, তাদের জন্য কিছু করা উচিত নয়, কিন্তু আফটার অল তারাও মানুষ। হুম। তো আমি একদম অ্যানিমালদের জন্য কিছু করতে চাই, না, মানে খুব ভালো লাইফে। থিঙ্কিং। সরকার চেঞ্জ হয়েছে, হ্যাঁ, তোমাদের বিগত যে সরকার ছিল হ্যাঁ, মানে মমতাদির সঙ্গে হ্যাঁ, খুবই তোমাদের ভালো একটা সম্পর্ক ছিল, একটা ফ্যামিলি, ভালো একটা ভালো টার্ম রিলেশন ছিল। ছিল। হ্যাঁ, 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 আর আমি মানে এটা এখনো আছে শুনেছি। ইনফ্যাক্ট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আমি শুনেছি তোমাকে মানে রাজনীতিতে আসার জন্য উনি অনেকবার হ্যাঁ, তো মানে কিরম বলতো, ওটা না একদম ডাইরেক্ট হয়নি। হ্যাঁ, এটা আমার ফ্যামিলির অনেকের ক্ষেত্রেই যেমন ডাইরেক্ট গেছে, হুম, আমার আহ, মানে ফ্যামিলি যারা খুব হুম, হুম, ক্লোজ, ভাই বা যতই হোক, মানে একদম ডাইরেক্ট হুম, যে হুম, জিনিসটা গেছে। কিন্তু আমরা না প্রথম দিন থেকে, মানে ফ্রম ভেরি ফার্স্ট ডে, হুম। মানে যবে থেকে সরকার গঠন হয়েছে তবে থেকে আমরা পুরোপুরি নিউট্রাল ছিলাম, এবং ওই দাদুর নীতিতেই চলেছিলাম। আচ্ছা, আচ্ছা। যে আমরা কোনো, আমাকে দেখবে না বা আমার ভাইকে দেখবে না কখনো কোনো ধর্ণা মঞ্চে গিয়ে ধর্ণা দিতে, বা যারা দিয়েছেন দিয়েছেন, হুম, আমি তাদেরকে অবশ্যই রেসপেক্ট করি। বা কোথাও হয়তো উনি গেছেন, সেখানে গিয়ে দাদুকে নিয়ে উনি কোনো প্রোগ্রাম করেছেন তখন সেটার জন্য, বা সেখানে উনি পার্সোনালি আমাদেরকে ওনার বাড়িতে ইনভাইটেড ইনভাইট ছিল। করেছেন, সেখানে আমরা গেছি। আদারওয়াইজ আমরা ওরকম, মানে আমি ওরকম ভাবে দেখান্তি কোনো, আমি তো রাজনীতি জানি না, হুম, বুঝিও না। হুম, আমি দেখান্তি কোনো জিনিস একটা বেনিফিট পাওয়ার জন্য করতে পারি না। আমি যেটা পারি সেটা অভিনয়, আমি সেটাই করতে, মানে সেইটুকু নিয়েই মানে খুশিতে আছি, শান্তিতে আছি। তো আমার লাইনটা ক্রিয়েটিভ লাইন, আমারটা লোককে ম্যানিপুলেট করা, অভিনয় দ্বারা ওদের ইয়ে মন জেতা, এটা নয়। আমারটা হচ্ছে একদম ক্যামেরার সামনে, মানে আমি সামনাসামনি ওইভাবে, মানে নেতাগিরি আমার দ্বারা না, হবে না। অভিনেতা তো অভিনেতা হিসেবে। হ্যাঁ, অভিনেতা হুম, হিসেবে, কিন্তু নেতাগিরি হবে হুম, না আমার হুম, দ্বারা, হুম, হুম। ওইটা আমি পারি না। আচ্ছা, এখন যে সরকার আমাদের এসছে, বিজেপি সরকার, তো তুমি এখন কি বলবে এই নিয়ে? দেখো, একটা সরকার আসে, একটা সরকার চলে যায়, যেরকম ধরো ওয়েদার, ঠিক আছে, স্প্রিং, অটম, উইন্টার সব একে একে আসে চলে যায়, হুম, ঠিক আছে। আমি যদি একটা ধরে থাকি যে আমার শীতকালটা ভীষণ পছন্দের, বসে ওটা ধরে বসে থাকি, সেটা তো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। একদিন আমার পছন্দের মতো লোক আসবে, পরের দিন আবার অন্য লোকের পছন্দের না, মতো তুমি আসবে। কি এটা মানো কিংবা রিয়েলাইজ করো, যেহেতু তোমাদের একটা সম্পর্ক, ফ্যামিলিগত হ্যাঁ, হ্যাঁ, সম্পর্ক হ্যাঁ, ছিল হ্যাঁ, দিদির সাথে, হ্যাঁ, হ্যাঁ, তো সেই হিসেবে একটা কোশ্চেন যাচ্ছে, মানে তুমি কি কিছু সেই রকম ফিল করেছো যে যেরকম অনেক আর্টিস্ট যে মানে না, কাজ কোনোদিন সুযোগ পায়নি? নিইনি, তুমি কি এই হ্যাঁ, কথাটা বলতে না, না, চাইছো? ধরো কাজ পায়নি হ্যাঁ, কিংবা কাজ করতে গেছে, করতে দেওয়া হয়নি, এরকম যে না, প্রসেসটা না, না, চলে দেয়, আমাদের মানে ইয়েটাই আমি তুমি একদম, পেয়েছো সেটা জিজ্ঞেস করছি না, 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 আমার না, কোশ্চেন হচ্ছে কি তুমি কি ওটা না, মানে না, না, ফিল করতে পারছো?
আমি লাইফে ওনাকে গিয়ে কোনোদিনই বলিনি, যখনই ইনভিটেশনে গেছি বা কিছুতে গেছি ওনার বাড়ি কালী পুজোতে, কখনো ওনাকে বলিনি দিদি আমার একটা কাজ করিয়ে দিন, বা কাউকে গিয়ে করেছে আমার একটা চাকরি করিয়ে দিন, বা আমাকে একটু বলুন না ওই ইন্দ্রনীল দাকে বা অরূপ দাকে একটু বলুন না করার জন্য। আমি কোনোদিন বলিনি। যে অন্য মানে প্রডিউসার ডিরেক্টরদের অ্যাপ্রোচ করতে পারবে না, সে নেতাদের গিয়ে কি মানে মমতা ব্যানার্জি এতটাই মানে ক্লোজ ছিলেন, ওনাকে কিন্তু বলা যেতই, কিন্তু কখনোই আমি গিয়ে অ্যাপ্রোচ করিনি। ইনফ্যাক্ট নট ইভেন মাই ব্রাদার, মানে আমার ভাইও কোনোদিন, মানে গৌরবও কোনোদিন গিয়ে অ্যাপ্রোচ করেনি। ও যা করেছে নিজের ইয়েতে করেছে, নিজের মানে ক্যাপাসিটিতে করেছে। এবং আমি যেটুকুনি পেয়েছি, আমার যেটুকুনি চেনা জানা বা আমার কাজ দেখে যারা ইয়ে মনে হয়েছে যে একে নেওয়া যায়, তো সেইভাবে আর কি পেয়েছি। আদারওয়াইজ কারোর কাছে গিয়ে ওইভাবে নেতাদের কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে হয়নি, মানে কোনোদিন অরূপ বিশ্বাসকে বলতে হয়নি বা কোনোদিন। আমরা বিগত সরকারের যে মানে এখন দেখছি যে দুর্নীতিগুলো সামনে এসছে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, আমি বেসিক্যালি টলিউড নিয়েই কথা বলবো। হ্যাঁ, যে দুর্নীতিগুলো আমরা এখন সামনে আসছে দেখতে পাচ্ছি, তো এই নিয়ে তোমার কি মতামত? আমি মানে পুরোপুরি ভেতরে ঢুকেও ভেতরে নই, মানে আমি তোমায় বলছি ব্যাপারটা বুঝিয়ে। সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু ভেতরে কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে শুনতেও হয়তো পাচ্ছি, কিন্তু ওগুলোর মধ্যে আমি কোনো কিছুর মধ্যে ঢুকি না, মানে ওইভাবে ইনভলভমেন্ট আমার কোনো কিছুতেই নেই। এবারে যদি মনে হয় যে ওটা দুর্নীতি ছিল, অবশ্যই সেটা ছিল, এবং সেটা যদি চেঞ্জ হয় বা ভালো হয়, সবার জন্য যদি ভালো হয়, অবশ্যই সেটা ভালো। আমি আমার মতন কাজ করছি, এই এরকম আর কি ব্যাপার। কিন্তু আমাকে কাউকে বাটারিং করে বা অয়েলিং করে কাজ করতে না, হয়নি। তুমি কি আশাবাদী আছো এই সরকার নিয়ে কিছু? এই তো শুরু হলো, দেখি আর কিছুদিন, তারপরে নিশ্চয়ই ভালো কিছু হবে, যার জন্যই তো চেঞ্জটা, চেঞ্জ মানেই তো ভালো। হ্যাঁ, এবার নিশ্চয়ই ভালো কিছু আমরা এক্সপেক্ট করব, তাহলে তো খুবই ভালো হয়। এখনো তো ওনাদের হাতে টাইম আছে, 5 বছর টাইম আছে, দেখা হ্যাঁ, যাক। হ্যাঁ, এ তো শুরু হয়েছে, হ্যাঁ, দেখা যাক। সবাই এক্সপেক্ট এটাই হ্যাঁ, করছে হ্যাঁ, কি হ্যাঁ, সব কিছু ভালো ভালো, হবে। দেখো এটা আমি বলতে পারি যে কিছু ভালো কিছু খারাপ সবার মধ্যেই আছে। এবার চেষ্টা করা উচিত যে ভালোটাই যেন মানে ইয়ে করা হয়, এনহ্যান্স করা হয়, হুম, হুম, খারাপটা যেন না হয়। সবাই সেটার জন্যই চেঞ্জটা করিয়েছে। হুম, হুম, প্রথমে যখন আগের সরকার যখন এসেছিল, বা যখন প্রথম একদম জ্যোতি বসুর টাইমে যখন এসেছিল, এত বছর 35 বছর উনি রাজ করে গেছেন, ওদের হুম, সিপিএম রাজ করে গেছে, কি নিশ্চয়ই লাস্টের দিকে 5 বছর বা 10 বছর হয়তো কিছু করাপশন হয়েছে, কিন্তু তার আগে প্রথম দিকে তো তারা কাজ করেছে, হুম, নয়তো হুম, তাদেরকে রাখা হবে কেন? কেউ তো হুম। মানে বন্দুক মাথায় ঠেকিয়ে বলেনি যে এক্ষুনি ভোট দাও, এখানেই দিতে হবে, এটা তো হয়নি। নিজেরা নিজেদের ইচ্ছেতে এগুলো করেছে। তো অবভিয়াসলি এটা যখন এসেছে, নতুন কিছু যখন এসেছে, লেটস সি নতুন কিছু হবে, ভালো হবে, ভালোর জন্যই হবে। এই যে আমরা মানে যেসব এমএলএ এমপি অভিনেতা অভিনেত্রী হ্যাঁ, বড় বড় দিদি হ্যাঁ, যাদেরকে নিয়ে এসে হ্যাঁ। করেছে, তারা যে এখন দিদিকে ছেড়ে চলে যাচ্ছে, তো সেই বিষয়ে তোমার কি মতামত? নো কমেন্টস। না, বেসিক্যালি আমার মনে হয় যেটা, তোমার কি মনে হয় তারা কি শুধু ফায়দা নেওয়ার জন্যই এসেছিল? দেখো আমি ভেতরের কথা তো জানি না, আর আমি ওরম ভাবে দুম করে একটা অ্যাজ আ কিছু পার্সন, অ্যাজ আ ভিউয়ার অ্যাজ তোমার আ ভিউয়ার আমার মনে হয় যে নেতাদের নেতা হওয়া উচিত, মানে তাদের প্রপার পড়াশোনা করে নেতাই হওয়া উচিত। তার জন্য একটা পড়ার জিনিস আছে, পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, ঠিক আছে, সেটা করা উচিত। আর অভিনেতাদের টেকনিক্যাল মানে যে জিনিসগুলো আছে সেগুলো শিখে, লাইটস ক্যামেরা অ্যাকশন এটা শিখে অভিনেতা বা অভিনেত্রী হওয়া উচিত। তা- দুটোকে গুলিয়ে দিলে মুশকিল আর তাহলে কি। তুমি কি বলতে চাইছো অভিনেতাগুলো পলিটিক্সে গিয়ে অভিনয় করেছে? তাদের অন্যরকম পারসেপশন, তারা হয়তো কোনোভাবে, কেউ প্রেসারে পড়ে বলছে হচ্ছে, আহ, কেউ বলছে আবার আমার নিজের ইচ্ছেতে হচ্ছে, যার যেরকম যার যেটা মনে হয়েছে হয়েছে। আমি তো সেটাকে ঠিক করতে পারবো না, বা চলো আমরা তো এটাই চাইবো কি এই ভালো সরকার হোক, ভালো যা কাজ যা করুক, হবে, ভালো হোক, এক্স্যাক্টলি সবার জন্য ভালো হোক, ভালো হোক, হ্যাঁ, হ্যাঁ, সেটাই সবার চাইবো। জন্য ভালো হুম, হোক, হুম, একদম, একদম, একদম। যা জিনিসগুলো হয়তো কিছু খামতি তো নিশ্চয়ই ছিল আগে, তো সেই খামতিগুলো যেন পূরণ হয়ে যায়, এবং ভালোভাবে একদম ঠিকঠাক ভাবে একটা প্রপার, বলে না যে নিয়মে নিয়ম বা একটা, মেনটেন হ্যাঁ, করে কাজ, করে হ্যাঁ। জিনিসগুলো হুম, যেন হুম, হয়, তাহলে কি সবার পক্ষেই ভালো। হুম, 5 জন কাজ করছে, 6 জন বসে আছে, হুম, যে হুম, ওরাই তো কাজ পাচ্ছে, আমরা তো পাচ্ছি হুম, না। হুম, অথচ একটা ক্যারেক্টারের জন্য হয়তো এই মহিলা বা এই ভদ্রলোক এলিজিবল, হুম, কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। হুম, হুম। সেটার জন্য কিছু বিভিন্ন পলিটিক্স আছে, মানে ইয়ের মধ্যেও পলিটিক্স ঢুকে গেছে আর কি। আর সেটাই তো বলছি, যেটা যে ফ্রিডমটা ছিল না, হ্যাঁ, আমরা হ্যাঁ, চাইবো সেই ফ্রিডমটা। সেইটা আমরা চাইবো হ্যাঁ, অবশ্যই, যেতে হোক অবশ্যই। যে যে যেটার জন্য তৈরি, যে যে কাজটা করবে সেটা যেন সে করতে পারে আর কি, সেটাই। আরে তুমি যে হ্যাঁ বুঝা দি, তুমি কেমন আছো? রাস্তা ভুলে এতদিন পরে আরে হাসছিলাম, বেরোয় না সব জায়গায় ডিম ছুটছে, ডিম? আমি হাসতে পারি।
সত্যি দেখছি হ্যাঁ দেখো না। দিদি একটু ছুঁয়ে দেখো না। ছোবো? হ্যাঁ দাও, ওর একটু ঘুম ভাঙিয়ে দাও। তো খুশি তো? হ্যাঁ আমি নরকে গিয়ে বলবো তুমি বাবুর আপনি আমার ছুঁয়েছে, খুব মজা লাগছে। তো তুমি মরতে এখানে কি করতে? আর বলো না দিদি, নরকের যে অবস্থা না, সব এখান থেকে মরছে আর ওখানে কি সাপ্লাই হচ্ছে, ঘোরা যাচ্ছে, আমি নিজে ভাবতে পারছি না। তাই জন্য এখানে চলে এসেছি। তা তুমি এখানে এতদিন ধরে রয়েছো, যাওনি নরকে? আর যাবো কি, ওখানে তো যাওয়ার জায়গা নেই, সব ভিড় করছে দেখুন এই মোড়ে। তো খুব ভালো হয়েছে, তোমাকে এখন ডিম ছুটছে, হ্যাঁ। ওই ডিমের অমলেট করে খাও আর থাকো। আর বলো না, এগুলো সব মাটিতে পড়ে যাচ্ছে আর খেতে পারছি না। হ্যাঁ। রয়ে যাচ্ছে দিন খেতে। আহারে বেচারা, ঠিক আছে হ্যাঁ। তুমি এখন যাও, গিয়ে খাওয়া দাওয়ার খাও, রোগা টোগা হয়ে যাচ্ছ, আমরা একটু আছে এখানে খাওয়া? একদম আছে, যাও যাও যাও। আসছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ। নবমীতাদি অনেক আড্ডা দেওয়া হলো, আমরা প্রায় আড্ডা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তাই আমি নতুন জীবন হসপিটালের তরফ থেকে কামাল হাসানকে একটু ডেকে নিচ্ছি, তোমাকে একটা মোমেন্ট। আচ্ছা। মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, হাসলে কমবে বুকের ব্যথা, তাই জমিয়ে দেখো সবাই। নবমীতাদি, এই নতুন জীবন হসপিটাল গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। তো কমল হাসান দাকে আমি বলবো যে এই হসপিটাল সম্বন্ধে যদি কিছু একটু বলেন। এই হসপিটাল মুর্শিদাবাদ জেলার নতুন ডাকবাংলা NH-12 পাশে। বিগত 5 বছর নার্সিংহোম হতে এসছে আর কি। তো সব থেকে যেটা আমরা প্রতি মাসে গরিব অসহায় মানুষের জন্য প্রত্যেক মাসে আমরা একটা ফ্রি ক্যাম্প করে রাখি। তার সাথে সাথে কি বলবো যে আমাদের ডক্টর সাবির আলী এবং ডক্টর ফাতেমা সুমাইয়ের নাম প্রথমে বলতে হয়, কারণটা হচ্ছে যে ওরা হসপিটালের ওনার। আর তারপরেও আবার আমরা বাইরেও ক্যাম্প করে রাখি, প্রত্যেক মাসে ক্যাম্প করার পরেও আবার আমরা বাইরে করি। বাইরে ওষুধ মেডিসিনও দেওয়া হয় বিনামূল্যে। আচ্ছা। এই কিছুদিন আগে 27, 28, 29 আমাদের হসপিটালে সমস্ত কিছু ফ্রি ছিল। সিটি স্ক্যান বলুন, ব্লাড টেস্ট বলুন, ডক্টর দেখা বলুন, প্রায় আমরা কম করে প্রতিদিন 2 থেকে 2,500 লোকের সেবা দেখে। হ্যাঁ, খুব ভালো এটা মানে একটা। পুরো ফ্রি, কোনো কিছুতেই পয়সা নেওয়া হয়নি, শুধু একমাত্র গরিব অসহায় মানুষের জন্যই এটা করা হয়েছিল আর কি। তো এই নিয়ে আমাদের হসপিটাল ওনার একটা আলাদাই ভাবনা চিন্তা করে, সবসময় টাকা টাকা একটু ভাব নেই। যদি টাকার ভাব থাকতো তবে কিন্তু ও একদিনও ফ্রি করতো না। আপনি প্রত্যেক মাসেই দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের কিছু ফ্রি ক্যাম্প আছে এবং বাইরেও হয়। তো খুবই ভালো একটা প্রচেষ্টা, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, এরকম ফ্রি একটা ট্রিটমেন্ট করার সুযোগ পাচ্ছে। খুব ভালো লাগলো কামালদা, হ্যাঁ, এটা জেনে কি এখনকার দিনেও এরকম একটা হসপিটাল আছে যেটা গরিব অসহায়রা গিয়ে ট্রিটমেন্ট করতে পারছে ফ্রিতে। ফ্রিতে। খুব ভালো লাগলো এটা। আমাদের ওখানে 3 জন গাইনোকোলজিস্ট মহিলা ডাক্তার আছে, যিনি ডক্টর ফাতেমা সুমাইয়া, উনি হচ্ছে হসপিটালের ওনার। ওকে। তার সাথে আরেকজন ডক্টর তাহেরা ম্যাডাম থাকেন, আর বিলকিস ফাতেমা, মানে 3 জন মহিলাদের বিশেষজ্ঞ ডক্টরই আছে আমাদের হসপিটালে। এটা একটা প্লাস পয়েন্ট। আমরা তো এটাই চাইবো আমাদের তরফ থেকে কি আরো অনেক বড় বড় কাজ করুক, গরিব অসহায়দের পাশে দাঁড়াক, কারণ এটা তো একটা বিশাল বড় প্রচেষ্টা। তো নবমিতাদি, তুমি কিছু বলবে? হ্যাঁ, নতুন জীবন হসপিটালের জন্য আমার অনেক অনেক শুভকামনা। মানে এইভাবে আপনারা এগিয়ে আসলে অনেক মানে আনপ্রিভিলেজড মানুষ বা যারা হয়তো অনেক দরিদ্র অসুস্থ, তারা অনেক বেশি মানে প্রিভিলেজ হবে, মানে তারাও অনেকটা সুবিধে পাবে। হ্যাঁ, এটা আপনারা করুন। আমার খুব মানে আমার ভেতর থেকে আপনাদের প্রতি শুভকামনা আসছে। তাই আমাদের চক্র প্রোডাকশনের তরফ থেকে কামাল হাসান দাকে একটা মোমেন্ট আমরা দেব। নিশ্চয়ই। তন্দ্রাদি, যদি চক্র প্রোডাকশনের তরফ থেকে এখানে একটু আসেন। এই নমিতাদি, এটা যদি একটু। আচ্ছা। হই হুল্লোড় অনেক মজা, নবমিতাদি, এবার তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে আমাদের চক্র প্রোডাকশনের তরফ থেকে। তন্দ্রাদি সেইটা তোমার হাতে তুলে দেবে।
ভালো লাগলো। তাই এবারে আমরা প্রোগ্রাম শেষ করব, কিন্তু তার আগে একটু ডান্স হয়ে গেলে ভালো হ্যাঁ? হয়। এই দাঁড়াও দাঁড়াও, আসি। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও এবারে। নমিতাদি, খুব ভালো লাগলো আজকে তোমার সাথে হ্যাঁ। আড্ডা দিতে। আমারও খুব ভালো লাগলো, আর এই মোমেন্টটা পেয়ে তো আমার মনে হচ্ছে একদম টুটুলদার কথা মনে পড়ছে, টুটুল ব্যানার্জির কথা। মানে আমার লাইফে প্রথম দিকের ছবি তো ওনারই মানে হাত ধরে আর কি। তো সেই কারণে এটা পেয়ে আমি খুব মানে আনন্দিত, সত্যি আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। আমাদেরও সত্যি খুব ভালো লাগছে, আজকে অনেক কিছু জিনিস জানতে পারলাম, সেটা নিয়ে আরো বেশি ভালো লাগছে। তো শেষ করার মুহূর্তে এসে গেছি একদম, আমরা, তাই একদম। একটু মিউজিক দিয়ে শেষ করতে ওরে চাইছি। তো বাবা। সবাই মিলে আমরা একটুখানি আড্ডা উইথ পূজার টাইটেল সং দিয়ে শেষ করব, ঠিক আছে? ঠিক আছে। মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, হাসলে কমবে বুকের ব্যথা, তাই জমিয়ে দেখো সবাই আড্ডা উইথ পূজা।